হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের পার্সোনাল লাইফ, প্রোগ্রামিং লাইফ দুটোই ফ্যান্টাস্টিক চলছে। আমার প্রশ্ন হলো যে আমরা প্রজেক্ট বিল্ডিং এবং লজিক বিল্ডিং এই দুটো জিনিস কিভাবে করতে পারি? আমি জানি আমার চ্যানেল তাপাস্ক্রিপ্ট বাংলায় অলরেডি আপনারা অনেক ফান্ডামেন্টাল জিনিস শিখছেন। কিন্তু অ্যাজ প্রমিসড আমি এই পার্টিকুলার ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে যাতে আমি প্রজেক্ট বিল্ডিং এবং লজিক বিল্ডিং এই দুটো জিনিস নিয়ে কাজ করতে পারি এবং আপনাদের শেখাতে পারি। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি লজিক কিভাবে বিল্ড করেন? আপনার উত্তর কি হবে? আমি সচরাচর যে উত্তরটা পাই যে লজিক বিল্ড করার জন্য আমাদের প্র্যাকটিস করা লাগবে। একদম সঠিক উত্তর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চিন্তা করবেন প্রজেক্ট নিয়ে, যত বেশি চিন্তা করবেন কোডকে নিয়ে, তত বেশি ভালো আপনি লজিক বিল্ড করতে পারবেন। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা সকলেই মিস করি সেটা হলো যে আমি কি নিয়ে লজিক বিল্ড করব? আমি কি জিনিস নিয়ে প্রজেক্ট বিল্ড করব? সেইজন্য আমি চাইছি একটু ডিফারেন্টলি সব জিনিসগুলোকে করানোর জন্য। আজকের ভিডিওতে আমরা সেটাই অ্যাটেম্প্ট করব। আমরা একটা ইউজ কেস নেব। ইউজ কেস মানে কোনো একটা প্রবলেম সলভিং। আর এমন একটা প্রবলেম সলভিং নেব যেটা হয়তো আমি কোনো ইন্টারভিউতে দিয়ে থাকি তাদের প্রবলেম সলভিং এর জন্য। তো সেরকমই একটা প্রবলেম আজকে তুলে নিয়ে আসছি আপনাদের সামনে। সিম্পল একটা প্রবলেম, কিন্তু তার মধ্যে জটিলতা এটাই যে এই প্রবলেমের সলিউশনটা আপনি কিভাবে ভাবছেন। চলুন আর দেরি না করে আমরা শুরু করে ফেলি। কিন্তু একটা অনুরোধ, যদি আপনার আমার পড়ানো ভালো লাগে এবং আপনি চান যে আমার সাথে এবং তাপস্ক্রিপ্ট বাংলার সাথে অনেক দূর এগিয়ে যেতে, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে একদম কার্পণ্য করবেন না। তার কারণ আপনি আমাকে মোটিভেশন দেন আর আমি আপনাকে গ্রেট কনটেন্ট দিই। তো চলুন শুরু করি আমাদের প্রবলেম নিয়ে প্রথমে। প্রবলেমটাকে বুঝি, তারপর চেষ্টা করব কিভাবে সেটাকে সলভ করা যায়। আজকের প্রজেক্টের নাম মুভি ম্যানিয়া। মুভি ম্যানিয়া একটা প্রজেক্ট মানে সেটা হচ্ছে মুভি রিলেটেড কোনো একটা প্রজেক্টই হবে, তাই তো? তো সেই পার্টিকুলার প্রজেক্টে যে ইউজ কেস এবং প্রবলেম সেটা আপনাদের সামনে একবার তুলে ধরি। মনে করুন আপনি একজন অনলাইন ভিডিও অ্যাপের মালিক। এই অ্যাপটার নাম হচ্ছে মুভি ম্যানিয়া। আপনি আপনার ড্যাশবোর্ডে আপনার অ্যাপের ইউজার্সদের উপরে কিছু তথ্য সবসময় জানতে চান। যেহেতু আপনি অ্যাপের ওনার, আপনি কোনোভাবে একটা ড্যাশবোর্ড পেতে চান, সেখানে এই অ্যাপটা মুভি সম্পর্কে যে সমস্ত তথ্য দিচ্ছে তার একটা ওভারভিউ আপনি পেতে চান। ধরে নিন আপনার ব্যাকএন্ড টিম, আপনার কাছে একটা ব্যাকএন্ড টিম আছে, আবার একটা ইউআই টিম আছে। আপনার ব্যাকএন্ড টিম আপনার ইউআই টিমকে এইরকম একটা এপিআই রেসপন্স দিয়েছে যেখানে মুভির রিভিউ এবং রেটিং সম্পর্কে ইনফরমেশন পাওয়া যায়। সচরাচর একটা অ্যাপ্লিকেশনের জন্য একটা ব্যাকএন্ড টিম থাকে, হয়তো একজন ডিবিএ বা একজন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থাকেন, যে ডেটাবেস সম্পর্কে দেখেন। তার সামনে ব্যাকএন্ডের একটা টিম থাকে, সেই ব্যাকএন্ড টিম যারা এপিআই বানায় এবং সেই এপিআইগুলো কনজিউম করে ইউআই টিম। তারা বিভিন্ন রকম টেকনোলজি যেমন রিয়্যাক্ট, নেক্সট.জেএস এই সমস্ত জিনিস দিয়ে তারা ইউআই বানায়। নেক্সট.জেএস বলতে মনে পড়লো, যদি আপনারা আমার ইংলিশ চ্যানেল দেখে থাকেন তাহলে নেক্সট.জেএস এর উপরে আমি একটা ভীষণ ভালো সিরিজ চালু করেছি, যেখানে অলরেডি বোধহয় ১৮-১৯ খানা ভিডিও দেওয়া হয়ে গেছে। খুব ইনডেপথ এবং খুব ভালো মানের কিছু ভিডিও, যেগুলো ক্রিস্টাল ক্লিয়ার এক্সপ্লেনেশন আছে এবং সেই ইংরাজিগুলো বুঝতেও আপনাদের কোনো প্রবলেম হওয়া উচিত নয়। একবার সেটা চেক করে দেখবেন, আপনাদের সেটা উপকারে আসতে পারে। তো এই যে বিভিন্ন রকম টেকনোলজি দিয়ে যে ইউআই বানানোর ব্যাপারটা, সেইটা অন্য একটা টিম করে। এইবার এখানে বলা হচ্ছে যে এই যে টিমটা, সেই টিমটা এরকম একটা এপিআই রেসপন্স পেয়েছে যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই এপিআই রেসপন্সটাকে আমরা একটু ডিপে দেখব যখন আমরা কোডিংয়ে ঢুকবো, কিন্তু এখন একটু হাই লেভেলে দেখে নিই। এখানে দেখা যাচ্ছে যে মুভি রিভিউ ডেটা বলে একটা অ্যারে আছে। এই অ্যারের মধ্যে আবার মাল্টিপল অ্যারে আছে। এই একটা অ্যারে আছে এবং তারপরে আরেকটা অ্যারে আছে। তো এগিয়ে যাই, দেখি যে ডেসক্রিপশন কি বলছে। ডেসক্রিপশন বলছে এই যে রেসপন্স যেটা উপরে দেখানো হয়েছে সেটা একটি জাভাস্ক্রিপ্ট অ্যারে, যার এলিমেন্টগুলো আবার অ্যারে। হ্যাঁ, আমরা তো এটা দেখলামই, এটা একটা জাভাস্ক্রিপ্ট অ্যারে। কিন্তু এর মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি এই একটা অ্যারে এবং আরও একটা অ্যারে এখানে। ঠিক আছে? এরকম একটা রেসপন্স এপিআই থেকে আসছে। ওকে, ফাইন। ১ম যে অ্যারেটা সেটা হচ্ছে মুভি, যার নাম হচ্ছে দ্য অ্যাভেঞ্জার্স। কেউ হয়তো মুভিটা দেখেছেনও। মারাত্মক টাইপের মুভি এবং অ্যাভেঞ্জার্সের অনেক ফ্যান আছে। এবং দ্বিতীয় যে অ্যারেটি সেটা ইন্টারস্টেলার বলে আরেকটা মুভির রিভিউ এবং রেটিং। তো ১ম যদি আমরা অ্যারেটাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেঞ্জার্স বলে যে মুভিটা আছে তার একটা রিভিউ দেওয়া হয়েছে যে আই এম অ্যান অ্যাভেঞ্জার ফ্যান, বিগ ফ্যান। এটা রেটিং দেওয়া হয়েছে, পিটার ডি বলে একজন এটা রিভিউ দিয়েছেন। এবং আরেকটা রিভিউ এই পার্টিকুলার মুভিটা আছে যেটা কিরণ বলে একজন দিয়েছেন। রেটিং মাত্রাটা এখানে ৫, এখানে ৪, টা দেওয়া হয়েছে ৫ এবং রিভিউটা দেওয়া হয়েছে এইখানে। এখানে আকরাম বলে একজন
এই রেটিংটা দিয়েছেন। আর এই যে অন যে ফিল্ডটা, এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা টাইম স্ট্যাম্প, যে কটার টাইমে বা কোন ডেটে এই রেটিংটা দেওয়া হয়েছে সেই পার্টিকুলার টাইম স্ট্যাম্পটা এখানে রাখা আছে। তার মানে আমার কাছে এখানে দুটো মুভির রিভিউ এবং রেটিং আছে। প্রথম মুভির রিভিউ আর রেটিং আছে হচ্ছে দুজনার, সেই জন্য এটা এখানে আছে। দ্বিতীয় মুভির রিভিউ আর রেটিং আছে একজনার থেকে, সেই জন্য এখানে একখানা অবজেক্ট আছে। গ্রেট। এইবারে আপনি অ্যাজ এ মালিক আপনার ইউআই টিমকে বললেন যে এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। টোটাল কত মুভি আছে তার একটা সংখ্যা গণনা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত, সব মুভির গড় রেটিং গণনা করতে হবে, মানে অ্যাভারেজ যে রেটিং, মানে প্রত্যেকটা মুভি নয়, সব মুভি মিলিয়ে তার যে রেটিং, অ্যাভারেজ রেটিং, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। টোটাল কতগুলো রিভিউ পেয়েছে সব মুভি মিলিয়ে তার একটা সংখ্যা গণনা করতে হবে, টোটাল রিভিউর সংখ্যা কত। প্রত্যেকটা মুভি যেই রেটিং পেয়েছে তার তথ্য গণনা করতে হবে। যেমন ইন্ডিভিজুয়ালি এই পার্টিকুলার মুভিটা দুটো রেটিং পেয়েছে, একটা 4 একটা 5। ইন্ডিভিজুয়ালি এই ইন্টারস্টেলার মুভিটা একটা রেটিং পেয়েছে, সেটা হচ্ছে 5। ঠিক আছে? এরকম। তো প্রত্যেকটা মুভির যেই রেটিং পেয়েছে সেগুলো গণনা করতে হবে। সিমিলারলি প্রত্যেকটা মুভির যেই রিভিউ পেয়েছে সেটাও গণনা করতে হবে। যেমন প্রথম যে মুভিটা অ্যাভেঞ্জার্স, এখানে দুখানা রিভিউ পাওয়া গেছে। একটা পিটার দিয়েছেন আর একটা কিরান দিয়েছেন। আবার এই যে মুভিটা, এই মুভিটার যে রিভিউ সেটা আকরাম ভাই দিয়েছেন এবং সেই আকরাম ভাইয়ের রিভিউটা এখানে লেখা আছে। তো এটা আমাদের রিভিউটাও গণনা করতে হবে। আর এই সমস্ত গণনা হয়ে যাওয়ার পরে আমাদের একটা সামান্য HTML, টেলভিন CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ড্যাশবোর্ড বানাতে হবে, যেখানে এই উপরে সব গণনার আউটপুট আমাদের দেখাতে হবে। আমরা এখানে না রিয়াক্ট না নেক্সট.js নিয়ে কথা বলছি, তার কারণ আমি সবসময় বিলিভ করি যদি আমি জাভাস্ক্রিপ্ট, টেলভিন CSS বা HTML বা CSS এই সমস্ত জিনিস দিয়ে কিছু করতে পারি, আমার পক্ষে রিয়াক্ট, নেক্সট.js এবং পৃথিবীর অন্য কোনো ফ্রেমওয়ার্ক শেখাটা অত বেশি কঠিন ব্যাপার নয়, এবং ভবিষ্যতে আমাদের এই চ্যানেলে আমরা সে সমস্ত প্রজেক্টও দেখব। কিন্তু একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা থাকি এখনো পর্যন্ত। তার পাশাপাশি আরেকটা জিনিস বলা আছে, যদি নতুন কোনো মুভির রিভিউ বা রেটিংয়ের ডিটেলস ব্যাকএন্ড এপিআই রেসপন্সে অ্যাড হয়, যেমন এখন হয়তো দুখানি মুভি এই পার্টিকুলার অ্যাপে আছে এবং সেই জন্য এই দুটো মুভিরই রেটিং এবং রিভিউ আমি দেখতে পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে এরকম হতে পারে যে তৃতীয় মুভির রিভিউ এবং রেটিংও এখানে আছে, বা এই পার্টিকুলার মুভিরই আরেকটা রিভিউ বা রেটিং আছে, বা এই পার্টিকুলার মুভিরই আরেকটা রিভিউ রেটিং অ্যাড হয়েছে। তো ডেটা যদি কোনো রকমে চেঞ্জ হয় এপিআই রেসপন্সে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে গণনা বা ড্যাশবোর্ডের কোড যেন চেঞ্জ না হয়। এইগুলো হচ্ছে এই পার্টিকুলার ইউজ কেসের বা এই পার্টিকুলার প্রবলেমের শর্ত। এবার আমি জেনারেলি যখন ইন্টারভিউ নিই, মানে বিগত বেশ কয়েক বছর ধরে যখন ইন্টারভিউ নিয়ে আসছি বা এখনও ক্রিওভিসে যখন ইন্টারভিউ নিই, আমি ইন্টারভিউ জেনারেলি এইভাবে নিই। আপনারা যদি কেউ আমার ইন্টারভিউ কোনো দিন অনলাইন বা অফলাইন হ্যান্ডেল করে থাকেন বা ফেস করে থাকেন, তারা অলরেডি জানেন যে আমি তাদের একটা ডকুমেন্টেশন দিই, তাদের এরকমভাবে কোড দিই এবং তাদের ফিচার তৈরি করতে বলি শুধু এইটা জানার জন্য যে তারা কিভাবে এই জিনিসটাকে নিয়ে ভাবছে। তো সিমিলারলি আপনি নিজেকে ভাবুন যে আপনি একজন যে সেই ইন্টারভিউটা দিতে এসছেন, আমি একজন ইন্টারভিউয়ার যে ইন্টারভিউটা নিচ্ছি, এবং আপনার সামনে আমি এই সমস্ত শর্তগুলো, প্রোগ্রামের শর্তগুলো রেখেছি। এইবারে আপনি কিভাবে এগুলোকে সলভ করবেন, আপনার চিন্তাধারা কী হবে এবং আপনি কিভাবে এগোবেন, সেইটা নিয়েই আমাদের ভিডিও। তো যদি আপনি এই পুরো প্রবলেমটাকে বুঝে গিয়ে থাকেন, গ্রেট। যদি না বুঝে থাকেন আপনি আরেকবার রিমাইন্ড করুন। এই যে পার্টিকুলার ডকুমেন্টেশনটা যেটা আমি দেখাচ্ছি, তার লিঙ্কটা ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে অলরেডি আছে। তো আপনি যে কোনো মুহূর্তে সেটাকে খুলে বারবার যতবার খুশি পড়তে পারেন এবং পড়ে নিশ্চয়ই বুঝে যাবেন যে আমি কী বলতে চাইছি। খাতা পেন নিন কিংবা ল্যাপটপ নিন কিংবা কম্পিউটার নিন, VS কোড খুলুন, চলুন একসাথে এইটার অ্যান্সার খুঁজে বার করি। আমাদের প্রজেক্ট মুভি ম্যানিয়া জাভাস্ক্রিপ্ট, টেলভিন CSS এবং HTML দিয়ে তৈরি করতে হবে। গ্রেট। প্রথমে আমরা এই পার্টিকুলার প্রজেক্টের একটা স্কেলেটন তৈরি করে নিই, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে নিই। তার কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমার কাছে রেডি থাকে, তখন আমি এক এক করে ওই যে সমস্ত গণনা বা ক্যালকুলেশনগুলো যেইগুলো আমাদের করতে হবে, ওইগুলো যদি একবার ক্র্যাক করে ফেলি, তখন এক এক করে এসে ডাইরেক্টলি কিন্তু আমি এই পার্টিকুলার প্রজেক্টে এসে বসিয়ে দিতে পারবো। এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ, তাই নয় কি? তো প্রথমে আমি চিন্তা করি যে একটা সিম্পল অ্যাপ, যে সিম্পল অ্যাপে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে, টেলভিন CSS দিয়ে এবং HTML দিয়ে একটা ড্যাশবোর্ড বানাবো। এখানে যে জিনিসটা আমার ইন্টারভিউয়ার দেখতে চেয়েছেন সেটা হচ্ছে যে মেইন যে গণনাগুলো দেওয়া হয়েছে, ক্যালকুলেশনগুলো দেওয়া হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করা, নাকি যে আমার কাছে একটা সুপার ফ্রেন্ডলি, সুপার ইউজেবল একটা অ্যাপ্লিকেশন বানানো। কারণ ওইটা কিন্তু কোনো জায়গাতে, প্রশ্নের কোনো জায়গাতে উল্লেখ নেই। বলা হয়েছে যে একটা সিম্পল UI বানানোর কথা।
তো এইখানে যখন আপনাদের কাছে ইন্টারভিউয়ার কিছু দিচ্ছেন প্রশ্ন, ওটাকে একটু ভালো করে প্লিজ পড়বেন, পড়ে দেখবেন। অনেকে এরকম হয় যে মূল যে বিষয়টা সেটাকে উপেক্ষা করে সে চলে গেল, সে React দিয়ে, ShadCN দিয়ে, Next.js দিয়ে বা একটা বিরাট মাপের কোনো রকম লাইব্রেরি দিয়ে একটা বড়সড় ফ্যান্টাস্টিক দেখতে একটা UI বানিয়ে ফেলল। কিন্তু তার পিছনে যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনগুলো হয়তো ঠিকমতো হয়নি বা যেই ধরনের লজিক তার লেখার কথা ছিল, সেই লজিকগুলো হয়তো ঠিকমতো লেখা হয়নি। তো যেটুকু চাওয়া হয়েছে, সেইটুকুর পরিধিতে যদি থাকেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি চেষ্টা করেন, দেখবেন আপনার ইন্টারভিউ ক্র্যাক করার যে চান্স, সেই চান্স কিন্তু অনেক, অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা একটা সিম্পল UI ক্রিয়েট করি কি? তো ১ম এ আমরা এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, যেটার নাম দেই src এবং src এর ভিতরে ৩ টে ফাইল ক্রিয়েট করে নিই। index.html যেটার মধ্যে সমস্ত HTML থাকবে। আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করব যেটার নাম হলো index.js এবং আমাদের আরেকটা CSS ফাইল লাগবে যেটার নাম আমি দেব input.css। এই CSS ফাইলটা আমরা Tailwind এর সাথে কনফিগার করব একটু পরে, তখন আপনারা দেখতে পারবেন যে আমরা এর মধ্যে কি লিখছি এবং কেন লিখছি। আপাতত ফাইলগুলো তৈরি থাক। এবারে index.html সেই ফাইলটাতে এসে আমি একটা স্কেলেটন তৈরি করি। যারা আপনারা আমার OTP প্রজেক্টটা দেখেছেন এর আগে এবং আমার সাথে করেছেন, তারা জানেন যে আমি ইমেটস ইউজ করতে খুব ভালোবাসি। আমি এখানেও ইমেট ইউজ করব এবং ইমেট অ্যাব্রিভিয়েশন দিয়ে আমি পুরো একটা স্কেলেটনের তৈরি করে নিলাম। এখানে এই টাইটেলটা দিলাম মুভি ম্যানিয়া এবং এখানে এসে এই বডিতে আমি জাস্ট একটা জিনিস লিখতে চাই, সেটা হলো H1 একটা ট্যাগ লিখব, যেখানে আমি বলছি মুভি ম্যানিয়া একটা হেডিং। ওকে? তো এই জায়গায় এসে আমি এখানে আমার কাছে লাইভ সার্ভার বলে একটা এক্সটেনশন অলরেডি আছে। আমি এখানে গো লাইভে ক্লিক করে এই এক্সটেনশন দিয়ে ইউআইটাকে ডান দিকে খুলে নিয়েছি। তো দেখুন এখানে মুভি ম্যানিয়া এই যে H1 এটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে কেউ চেঞ্জ করি, সাথে, সাথে চেঞ্জটা কিন্তু এর পাশেও রিফ্লেক্ট হবে। অলরাইট? তো আমাদের বেসিক যে স্কেলেটন সেটা রেডি। এবার আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট হচ্ছে Tailwind CSS কে ইউজ করা। আমাদের প্রজেক্ট রিকোয়ারমেন্ট কিন্তু নরমাল CSS কে ইউজ করা নয়। তো সেক্ষেত্রে চলুন আমরা Tailwind কেও কনফিগার করে নিই। Tailwind CSS কে ইনস্টল করা এবং কনফিগার করা একেবারে সোজা। আমি সরাসরি ডকুমেন্টেশনে চলে এসেছি যাতে ডকুমেন্টেশনটা ধরে আপনাদের দেখাতে পারি। ভবিষ্যতে যদি আপনাদের কোনো সময় এটাকে করতে হয় নিজে, নিজে ডেফিনিটলি এই সেম ডকুমেন্টেশনটাকে ফলো করে আপনারা করে নিতে পারবেন। খুব সহজ একটা কাজ। তো এই যে ইনস্টলেশনের যে লিঙ্কটা সেটা এই ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে। আপনারা সেখান থেকে ক্লিক করে চলে যেতে পারেন। কিন্তু যদি tailwindcss.com এ আসেন সেখানে ডক্স এর আন্ডারে ইনস্টলেশন গাইডটা আছে। এখানে এসে ১ম এই বলা হচ্ছে যে আমাদের Tailwind CSS কে npm দিয়ে ইনস্টল করতে হবে। npm যেটা নোড প্যাকেজ ম্যানেজার। সেটা কি? সেটা হচ্ছে ধরতে পারেন এমন একটা জায়গা যেখানে সমস্ত লাইব্রেরিগুলো, পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলো যেগুলো নোড দিয়ে তৈরি করা হয়েছে এবং যারা তৈরি করেছেন তারা চান যে অন্য লোকেরা সেই লাইব্রেরিগুলো ইউজ করুক। সেইজন্য সেই লাইব্রেরিগুলোকে তারা কোনো একটা জায়গাতে রেখেছে যেখান থেকে টান দিয়ে আমি সেই লাইব্রেরিগুলোকে নিয়ে আসতে পারি এবং আমি সেগুলোকে ইউজ করতে পারি। আমার নিজের ওগুলোকে লেখার দরকার নেই। এবং আমাকে শুধু ইনস্টল করে কাজ করলেই কাজ চলবে। সেরকমভাবেই Tailwind CSS সেরকম একটা জায়গা যেটাকে বলা হয় npm নোড প্যাকেজ ম্যানেজার। সেরকম একটা জায়গাতে npm হিসাবে Tailwind CSS কে রাখা আছে। আমাদের নোডের কিছু কমান্ড যেমন npm, yarn এই সমস্ত প্যাকেজ ম্যানেজার টুল দিয়ে সেই জিনিসগুলোকে টেনে এনে সেগুলোকে ইনস্টল করতে হবে। খুব স্বাভাবিকভাবে যেটা আমরা বললাম। কিন্তু সেটা ইনস্টল করার জন্য আমাদের প্রজেক্টকে বোঝাতে হবে যে এই প্রজেক্টটা নোড কম্প্যাটেবল। মানে এই প্রজেক্টটা নোডের এনভায়রনমেন্টে কাজ করে এবং সেইটা বোঝানোর জন্য আমাদের একটা স্পেশাল ফাইল আমাদের প্রজেক্টে ক্রিয়েট করতে হবে, যে ফাইলটার নাম হলো প্যাকেজ.json। তো আমরা এখানে রাইট ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করে নিই যেটার নাম প্যাকেজ.json। এইভাবে আমরা করতে পারি। কিংবা আরেকটা যেভাবে যেটা আমি অ্যাকচুয়ালি রেকমেন্ড করি সেটা হলো এইভাবে ক্রিয়েট না করে আমি একটা টার্মিনাল খুলে নিই এবং এখানে এসে আমি কমান্ড দেবো npm init init। ওকে? এই কমান্ডটা npm init। এটার পরেই আমাদের কিছু কোয়েশ্চেন করবে। যেমন প্রজেক্টের নাম, ও বলছে বাই ডিফল্ট আমি নিচ্ছি মুভি ম্যানিয়া, ফোল্ডার থেকে নিয়ে নিয়েছে। আমি বলছি ঠিক আছে, মুভি ম্যানিয়া ঠিক আছে, ভার্সন ঠিক আছে। ডেসক্রিপশন যদি আপনারা একটা সুইটেবল ডেসক্রিপশন দিতে চান দিতে পারেন যে মুভি ড্যাশবোর্ড এরকম টাইপের। তারপরে এন্ট্রি পয়েন্ট এটাকে ছেড়ে দিন, ব্ল্যাঙ্ক করে দিন। টেস্ট কমান্ডকে ব্ল্যাঙ্ক করে দিন। গিট রিপোজিটরি যদি আপনারা অলরেডি একটা গিট রিপোজিটরি ক্রিয়েট করে থাকেন যেখানে প্রজেক্টটা আপনারা ভাবছেন যে সেখানে রিমোটে পাঠিয়ে দেবেন বা আপলোড করবেন, সেই গিট রিপোজিটরির লিঙ্ক এখানে দিতে পারেন, না হলে এটাকে ছেড়ে দিতে পারেন। কিওয়ার্ডস মানে আপনার প্রজেক্ট কী, কী টেকনোলজি ইউজ করেছে, যেমন আপনার প্রজেক্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করবে, তারপরে আপনার প্রজেক্ট টেলউইন্ড সিএসএস কে ইউজ করবে। এই ধরনের যে জিনিসগুলো সেগুলোকে আপনি মেনশন করতে পারেন। আপনার নাম দিতে পারেন, অবশ্যই আমি আমার নাম দিচ্ছি। তারপর অধিকারী এবং একটা লাইসেন্স। আমি সবসময় MIT লাইসেন্স দিতে ভালোবাসি কারণ খুব একটা ওপেন সোর্স লাইসেন্স। বাস এইটুকুই। ইয়েস।
এইবারে দেখবেন আমি এটাকে যখন ক্লোজ করে দেবো এবং এক্সপ্লোরারে চলে আসবো, প্যাকেজ.json যে সমস্ত উত্তরগুলো আপনি দিয়েছেন সেই সমস্ত উত্তরগুলোকে ধরে নিয়ে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা একটা নোট ডেসক্রিপ্টর ফাইল, যেখানে আপনি যে সমস্ত প্যাকেজ বা মডিউলগুলো নোট প্রজেক্টে ইউজ করবেন সেই সমস্ত প্যাকেজের ডেফিনেশন এর মধ্যে থাকবে। ঠিক আছে? আর এই যে কিওয়ার্ডস দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে দেখুন অ্যারে আকারে চলে এসেছে। গ্রেট! এই ফাইলটাকে আমার আর এই মুহূর্তে দেখার দরকার নেই। এইবারে আমি ফলো করব হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে। এখানে সমস্ত ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেগুলো npm বেসড। npm যেটা একটা প্যাকেজ ম্যানেজার টুল, নোট প্যাকেজ ম্যানেজার টুল। এরকম আরেকটা টুলের নাম হচ্ছে ইয়ার্ন। আপনি ইয়ার্নও ইউজ করতে পারেন, আপনি npm ও ইউজ করতে পারেন। যেহেতু আমরা এখানে এই পার্টিকুলার কমান্ডগুলো ধরে, ধরে করছি, সেজন্য আমি যেহেতু npm দেখছি, আমি npm ই ইউজ করব। তো এখানে এটাকে কপি করে নিই। কপি করে আবার আমার যে কমান্ড প্রম্পট সেটাকে একবার ওপেন করি। এবারে এখানে এই কমান্ডটাকে আমি অ্যাজ ইট ইজ পেস্ট করে দেবো। দেখুন, আমি এবারে এন্টার দিয়ে দিই। ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন ডান। আপনি যদি এটাকে ভেরিফাই করতে চান কোনো কারণে, তাহলে প্যাকেজ.json ফাইলে চলে যেতে পারেন। প্যাকেজ.json ফাইলে চলে এসে আপনি যদি ডিপেন্ডেন্সিসে চলে আসেন, তাহলে দেখবেন যে এই টেলবিন সিএসএস তার যে লেটেস্ট ভার্সন 3.4 এটা দিয়ে ইনস্টল করা হয়েছে। লেটেস্ট টেবল ভার্সন দিয়ে ইনস্টল করে দেওয়া হয়েছে। গ্রেট! এটার কাজ শেষ। এবারে বলা হচ্ছে npx tailwind init বলে একটা কমান্ড আছে। সেই কমান্ডটা দিয়ে এটা কি করবে, টেলউইন্ড কাজ করার জন্য একটা কনফিগারেশন ফাইলের দরকার পড়ে। সেই কনফিগারেশন ফাইলটা ভবিষ্যতে যদি আমি টেলউইনের জন্য, সেই কনফিগারেশন ফাইলটা আমি টেলউইন স্পেসিফিক কোনো ভিডিওতে ভবিষ্যতে দেখব, যেখানে আমি টেলউইন্ডের মধ্যে গভীরে গিয়ে আপনাদের বোঝাবো। সেই ভিডিওতে আমরা এই কনফিগারেশন ফাইলটা সম্পর্কে বিশদে জানবো, কিন্তু এখন আমরা হাই লেভেল জানবো। প্রথমে কনফিগারেশন ফাইলটাকে তৈরি করে নিই। সেটা তৈরি করার কমান্ডটা হচ্ছে, আমি এইখান থেকে কপি করে এখন পেস্ট করেছি nps tailwind css init, এবং আপনি একটা এন্টার দেবেন। সাথে সাথে বলবে ক্রিয়েট এ tailwind css config ফাইল tailwind.config.js। চলুন দেখা যাক tailwind.config.js এর মধ্যে আছে কি। আমি এখানে এসে দেখতে পাচ্ছি tailwind.config.js তৈরি করা আছে। এখানে ক্লিক করলাম এবং যথারীতি আমি দেখি যে এই ফাইলটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, অলমোস্ট ব্ল্যাঙ্ক। এখানে একটা ব্ল্যাঙ্ক অ্যারে, ব্ল্যাঙ্ক অবজেক্ট, ব্ল্যাঙ্ক অ্যারে, কিছুই লেখা নেই। তো এইরকমই হয় কনফিগারেশন, জিরো কনফিগারেশনের সাথে আসে। আপনার যে কনফিগারেশনগুলো দরকার সেই কনফিগারেশনগুলো আপনি অ্যাড করে নিলেই হবে। যেমন আমি বললাম যে আমি কোনো কিছুরই এখানে খুব একটা বিশদে ডিপে যাব না, কারণ এটা টেলউইন সিএসএস এর ভিডিও নয়। এটা একটা প্রজেক্টের ভিডিও যেখানে টেলউইন সিএসএসকে কাজে লাগাবো। তো যেটুকু কাজে লাগা দরকার সেটুকু আমি এক্সপ্লেন করব এই ভিডিওতে, যাতে ভিডিওটা খুব বড় না হয়ে যায় এবং আমরাও যাতে ডাইভার্ট না হয়ে যায়। প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো, এই কনফিগারেশনের মাধ্যমে আপনাকে টেলউইনকে বলতে হবে, হেই টেলউইন, এই সমস্ত ফাইলগুলোতে আমি টেলউইন সিএসএস এর যে ইউটিলিটি ক্লাসেস আছে সেগুলো লিখব। তো সেই জন্য তুমি যখন কম্পাইল করবে সেই সমস্ত ফাইলগুলোকে, তার সিএসএসকে, তখন তুমি এই এক্সটেনশনের ফাইলগুলোর দিকেই তাকাবে। বাকি কোনো এক্সটেনশন ফাইলের দিকে তোমার তাকানোর দরকার নেই। এই যে কনফিগারেশন টেলউইনকে বলা, যে টেলউইনের যে ইউটিলিটি ক্লাসেসগুলো সেই ক্লাসেসগুলো এই ধরনের ফাইলে থাকবে, সেইটার জন্য এই কন্টেন্ট এই জিনিসটাকে ইউজ করা হয়। সেম জিনিসটা যদি আপনি ডকুমেন্টেশনে একবার আসেন, একটু স্ক্রোল করে, এরা নিজেরাই বলছে যে কন্টেন্ট যেটা আছে এমটি আছে সেটাকে সরিয়ে আপনি এখান থেকে কপি করে জাস্ট এই জিনিসটাকে এখানে পেস্ট করে দিন। তার মানে আপনি এখানে বলছেন যে এসআরসি ফোল্ডারের মধ্যে যত এইচটিএমএল আছে, যত জেএস আছে, সেই সমস্ত জিনিসের মধ্যে আমার সম্ভাবনা আছে যে টেলউইন্ডের ইউটিলিটি ক্লাসগুলো লেখার। আর সেগুলোর মধ্যে যদি আপনি টেলউইন্ডের ইউটিলিটি ক্লাসগুলো লেখেন, তখন টেলউইন্ড সিএসএস অটোমেটিক্যালি সেগুলোকে পিক করবে এবং সেগুলোকে কাজে লাগাবে। তো এইটুকুই কনফিগারেশন দরকার, এর বেশি কিছু দরকার নেই। আর কি বলা হচ্ছে লাস্টে? লাস্ট যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো, এইখানে আমি একটা input.css ফাইল ক্রিয়েট করেছিলাম, আপনাদের মনে আছে? শুরুতেই করেছিলাম এই যে input.css। বলছে এই input.css এ গিয়ে এই যে জিনিসগুলো আছে বেস, কম্পোনেন্টস, অ্যাড টেলউইন্ড করে, এগুলোকে জাস্ট এখান থেকে কপি করুন এবং এখানে পেস্ট করে দিন। দ্যাটস ইট। আমাদের সমস্ত কনফিগারেশন রেডি। এবার আমাদের কি করতে হবে? আমাদের এবারে একটা কমান্ড দিয়ে টেলউইন সিএসএস এর একটা প্রোগ্রামকে রান করিয়ে রাখতে হবে। কেন করব? তার কারণ টেলউইন সিএসএস দিয়ে আমরা যে ইউটিলিটি ক্লাসেসগুলো লিখি, সেইগুলো কিন্তু সরাসরি আমাদের ব্রাউজার কোনো সময় বুঝতে পারে না। আমাদের টেলউইন সিএসএস চমৎকার একটা জিনিস দিয়েছে, যেখানে অনেক শর্টকাটে, অনেক গভীরের সিএসএস আমরা লিখতে পারি, এবং কি হয় যে শর্টকাটগুলো দিয়ে আমরা সেই টেলউইন সিএসএস এর ইউটিলিটি ক্লাসগুলো লিখছি, সেগুলোর ব্যাকগ্রাউন্ডের, সেগুলোর পিছনে কিন্তু অ্যাকচুয়াল সিএসএস ক্লাসগুলোই আছে। তো সেই যে অ্যাকচুয়াল সিএসএস ক্লাস, অ্যাকচুয়াল স্টাইল, অ্যাকচুয়াল প্রপার্টিজ যেগুলো ব্রাউজার বোঝে, সেগুলোকে কোনো কারণে তো টেলউইন থেকে কনভার্ট করে যেগুলো ব্রাউজার বোঝে, যেরকমভাবে বোঝে সেরকমভাবে ট্রান্সফার করতে হবে, সেরকমভাবে ট্রান্সলেট করতে হবে। সেইটা ট্রান্সলেট করার জন্য আমাদের এখন একটা কমান্ড রান করতে হবে, যেই কমান্ডটা রান করলে আমি যে সমস্ত জিনিসপত্র আমার কোডের মধ্যে লিখব,
আমার ইনপুট ডট সিএসএস এর মধ্যে লিখব। সমস্ত জিনিস কম্পাইল হয়ে একটা আউটপুট ফাইলে সিএসএস হিসাবে চলে যাবে। সেই আউটপুট ফাইলটাকে আমি যদি আমার ইনডেক্স ডট এইচটিএমএল এ এসে লিঙ্ক করে দিতে পারি, তার মানে আমার এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের ইনডেক্স ডট এইচটিএমএল সেই আউটপুট সিএসএস এর উপরে কাজ করবে। কখনোই টেলভিন সিএসএস এর ইউটিলিটি ক্লাসের উপরে সরাসরি কাজ করবে না। তার কারণ এইচটিএমএলটা তো আমি ব্রাউজারে চালাবো, আর এইচটিএমএল যখন ব্রাউজারে চালাবো সে যদি সরাসরি টেলভিন সিএসএস এর ইউটিলিটি ক্লাস পায় সে কিছুই বুঝতে পারবে না। এই জন্য আমাকে তাকে কম্পাইলড অ্যাকচুয়াল সিএসএস এর স্টাইল দিতে হবে, যেটা সে ব্রাউজারে বুঝতে পারে। তো ঠিক সেই কারণে এই যে নিচে যে কমান্ডটা আছে এখানে npx tailwind css -i src-র মধ্যে আপনার input ডট সিএসএস ফাইল এইটাকে ট্রান্সলেট করে আমাকে একটা আউটপুট ডট সিএসএস ফাইল বানাতে হবে। এটাকে ওয়াচ মোডে আমি চালাবো, তার কারণ হচ্ছে যে যখনই আমি কোনো সিএসএস অ্যাড করব টেলভিন সিএসএস থেকে, তখন সেটা তৎক্ষণাৎ কম্পাইল হয়ে আউটপুট ডট সিএসএস চলে যেতে হবে। না হলে আমাকে বারবার এই কমান্ডটাকে রান করাতে হবে। তো চলুন এইটাকে আমি কপি করে একটা টার্মিনাল আমি আবারও খুলে নিই। আমাদের পুরনো যে টার্মিনাল সেটাকে আমি বরঞ্চ ইউজ করি। এখানে সেটাকে ক্লিয়ার করে আমি কমান্ডটা দিয়ে দিই। এই কমান্ডটা রান হতে থাকবে। এটাকে ছেড়ে দিন আপনি। এটাকে বন্ধ করে দিন আপাতত। চালানোর কোনো দরকার নেই। এইবার এইখানে এসে যখন দেখবেন এই একটা আউটপুট ডট সিএসএস ফাইল আপনার জন্য ক্রিয়েট হয়ে গেছে। চমৎকার ব্যাপার। আর এই আউটপুট ডট সিএসএস ফাইলে যদি আপনি দেখেন টেলভিন সিএসএস এর যত ইউটিলিটি ক্লাসেস আছে সব কিছু কম্পাইল হয়ে নরমাল সিএসএস হয়ে এই পার্টিকুলার ফাইলে ঢুকে গিয়েছে। বেশ মজার ব্যাপার। তার মানে আমি এখন করতে পারি কি, আমার যে ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে এইখানে এসে আমি এটাকে লিঙ্ক করতে পারি, যেটা এখানে ডকুমেন্টেশনে নেক্সট দেখানো আছে যে আপনি এই লিঙ্ক যে ট্যাগটা আছে এটাকে কপি করুন। কপি করে আপনার যে ইনডেক্স ডট এইচটিএমএল আছে সেইখানে এই হেডের মধ্যে যে কোনো জায়গাতে আপনি এটাকে পেস্ট করে দিন। তাহলে আপনার আউটপুট ডট সিএসএস এখন এটার সাথে লিঙ্ক হয়ে গেল। গ্রেট, গ্রেট ব্যাপার। এবার আমি টেস্ট করতে চাই। কিভাবে টেস্ট করতে পারি? আমার কাছে একটা H1 আছে না? এই যে H1 মুভি ম্যানিয়া যেটা দেখাচ্ছিল, এই H1 মুভি ম্যানিয়াতে যদি আমি যাই, এখানে একটা সিম্পল মুভি ম্যানিয়া এরকম দেখাচ্ছে। এখানে চলুন আমি এইখান থেকে এই ক্লাসগুলোকে কপি করি। কপি করে এগুলো সমস্ত টেলউইন্ডের ক্লাস আমি এখানে পেস্ট করে দিই। এগুলো সবই টেলউইন্ডের ক্লাস। তার কারণ টেক্সট হাইফেন 3xl এইভাবে আমি কখনো সিএসএস লিখি না। আন্ডারলাইন আমি এইভাবে কখনো সিএসএস লিখি না। সিএসএস অনেক বেশি ভার্বোস, মানে আপনাকে অনেক বেশি কোড লিখতে হয়। টেলভিন সিএসএস এ সেটা লিখতে হয় না। এটা ব্যাকগ্রাউন্ডে যখনই আপনি এরপরে মাউস ওভার করবেন দেখাবে যে অ্যাকচুয়াল সিএসএসটা কি তৈরি করেছে। আন্ডারলাইন মানে যদি আপনাকে সিএসএস তৈরি করতে হতো তাহলে আপনাকে আন্ডারলাইন বলে একটা ক্লাস তৈরি করতে হতো। তার মধ্যে টেক্সট ডেকোরেশন লাইন তার ভ্যালু আন্ডারলাইন এইভাবে আপনাকে ক্রিয়েট করতে হতো। তো এত কিছু না করে আমরা টেলভিন সিএসএস দিয়ে ইউটিলিটি ক্লাসেস দিয়ে সব কিছু শর্টকাটে তৈরি করছি। তো এইটার ইম্প্যাক্ট হওয়া উচিত, তাহলে আমি বুঝবো যে আমার টেলভিন সিএসএস ঠিকঠাক কনফিগার হয়েছে এবং সেটা ঠিকঠাক কাজ করছে। তো সেই জন্য আমি চলে যাব মুভি ম্যানিয়ার আউটপুটে। আমি দেখতে পাচ্ছি যথারীতি যে মুভি ম্যানিয়া বোল্ডে এসে গিয়েছে, 3xl মানে একটু বড় হয়েছে এবং সেখানে একটা আন্ডারলাইন হয়েছে। আমি যদি এটাকে 3 থেকে 6 করে দিই আমি দেখব যে মুভি ম্যানিয়া আরও বেশি বড় হয়ে গেল। তার মানে আমার যে স্টাইলিং টেলভিন সিএসএস এর যে কনফিগারেশন এক্সেলেন্টভাবে কাজ করছে। দ্যাটস ভেরি, ভেরি গুড। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কনসেপচুয়ালি ভাবি যে ড্যাশবোর্ডটা কীরকম হতে পারে। কারণ আমাদের তো বেশ কিছু জিনিস গণনা করতে হবে। আমরা চলে যাব আবার সেই আমাদের কোশ্চেনে যে কী, কী জিনিস গণনা করতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা গণনা করতে পারি তাহলে আমরা ড্যাশবোর্ডে কীভাবে সাজাতে পারি সেইগুলোকে আমরা কিছু ডামি ভ্যালু, কিছু ফেক ভ্যালু দিয়ে ড্যাশবোর্ডের যে স্ট্রাকচারটা ওটাকে আমরা কমপ্লিট করতে পারি। কমপ্লিট করার পরে আমরা তৈরি করব আমাদের গণনা করা এবং আমাদের যে ক্যালকুলেশন শেষ হয়ে গেলে যে ভ্যালুগুলো হার্ড করে রাখে সেগুলোকে শুধু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিয়ে কাজ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। চলুন আমরা তৈরি করি আমাদের ড্যাশবোর্ড, একটা স্কেলেটন ড্যাশবোর্ড, সামান্য মাপের একটা ড্যাশবোর্ড। আমরা এইভাবে ভাবা শুরু করি যে এই যে মুভি ম্যানিয়া যে এই টেক্সটটা আছে এটাকে আমরা ভাবি যে হয়তো একটা হেডার হতে পারে, একটা ন্যাপ বার টাইপের। ওকে, এবার এই হেডারের নিচে আমাকে বলা হয়েছিল, একবার চলে যাই আমাদের কোশ্চেনে, এখানে আমাকে বলা হয়েছে যে টোটাল কত মুভি আছে তার একটা সংখ্যা গণনা করতে হবে। তার মানে হচ্ছে টোটাল মুভি আমার কাছে কটা আছে। যেমন আমার কাছে দুখানা মুভি আছে, একটা অ্যাভেঞ্জার্স আর একটা ইন্টারস্টেলার। তার মানে তার যে সংখ্যাটা সেটা আমাকে কোথাও লিখতে হবে। ধরুন এরকম 2 এখানে লিখতে হলো। সব মুভির গড় রেটিং কত? আমার কাছে টোটাল রেটিং আছে হচ্ছে 3টে। প্রথম মুভির 2টো, তারপরের মুভির 1টা। তো একটা আমাকে অ্যাভারেজ রেটিং বার করতে হবে সেখান থেকে। তার একটা ভ্যালু আমাকে কোথাও লিখতে হবে। তারপরে হচ্ছে টোটাল কতগুলো রিভিউ পেয়েছে।
টোটাল রিভিউ পেয়েছে হচ্ছে ৩ টে। ১ম মুভি ২ টো, তারপর মুভি ১ টা। এখন আমি মনে, মনে এগুলোকে কাউন্ট করে দিতে পারছি। তার কারণ হচ্ছে এখন মুভির রিভিউ এবং রেটিং এর সংখ্যা কম। ধরুন আমার কাছে ১০০০ টা মুভিজ আছে, and প্রত্যেকটা মুভির ১০০ টা ২০০ টা করে এরকম আছে। আমি তো এইভাবে মুখে, মুখে গণনা করতে পারব না। আমাকে সেই জন্যই লজিক লিখতে হবে, তাই না? কিন্তু সেটা গণনা করার পরে যে এন্ড নাম্বারটা হচ্ছে এই ১ম ৩ টের জন্য, সেই ৩ টের জন্য ৩ টে নাম্বার আমাকে এইখানে লিখতে হবে। তো এই ১ম ৩ টেতে ফোকাস করি, প্লাস আমরা এই হেডিংটাকে নিয়ে ফোকাস করি। এটাকে করার পরে তারপরে দেখব যে এই যে লাস্ট দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের জন্য আমরা ইউআই কিভাবে বানাবো। অলরাইট? তাহলে এবারে ১ম এ আমি চলে যাই index.html এ। ১ম এ এটাকে বানাই, যে মুভি মেনিয়া যেটা আছে, সেটাকে আমরা তৈরি করার চেষ্টা করি যে একটা হেডিং হিসাবে। অলরাইট? তো পুরো যে জিনিসটা আমার কাছে আছে, পুরো জিনিসটাকে আমি যদি একটা ফ্লেক্স লেআউটের মধ্যে নিয়ে নিই, তাহলে আমার পক্ষে বেস্ট হবে। তার কারণ হচ্ছে ফ্লেক্স লেআউট হিসেবে আমি জিনিসগুলোকে ঠিকমতো সাজাতে পারবো। এইজন্য যে আমাদের ন্যাপবার যেটা আছে, তার নিচে আমাদের পেজের কনটেন্টটা আসবে। তার মানে পুরো জিনিসটা যদি একটা ডিভের মধ্যে আমি রাখি, এবং এই ডিভটাকে আমি একটা ফ্লেক্স লেআউট দিই, যেমন ডিভ ক্লাস ইকুয়ালস টু, আমি দিলাম ফ্লেক্স এবং দিলাম ফ্লেক্স কল, মানে কলাম অনুযায়ী থাকবে। তার মধ্যে ১ম এ আমি দেবো হচ্ছে আমার এই H1টাকে। সেই জন্য আমি এখানে একটা nav নিই, কারণ সিম্যান্টিক ওয়াইজ ন্যাবের মধ্যে আমাদের হেডিংটাকে রাখাটাই বেটার। তো সেই জন্য আমি এবার এই H1কে এখান থেকে কপি করতে পারি, এবং কপি করে আমি এটাকে এর মধ্যে পেস্ট করে দিতে পারি। অলরাইট? এবার ন্যাবের ওপরে আমি কিছু ক্লাস লাগাতে পারি। যেমন ন্যাবটাকে যদি আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের করতে চাই, বিজি হাইফেন ব্ল্যাক। আর দেখুন আমি যখন করছি জিনিসপত্রগুলো, তখন অটোমেটিক্যালি উপরে চেঞ্জ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন। যেহেতু এটাকে ব্ল্যাক করে দিয়েছি, টেক্সটটাকে আর দেখা যাচ্ছে না। তো সেই কারণে টেক্সটটাকে আমি করে দেবো হোয়াইট। এবার টেক্সটটাকে আবার দেখা যাবে, এবং তারপরে একটা ছোট্ট প্যাডিং ওখানে আমি দিতে পারি। আপনারা গ্যাপটা দেখতে পাচ্ছেন এবারে? এবারে H1 এ এসে আমাদের এখানে আন্ডারলাইন দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে প্রোডাক্টের নাম, এখানে আন্ডারলাইন দেওয়ার কোনো মানে হয় না, এটাকে বোল্ড করারও কোনো মানে হয় না। এরকম একটা সিম্পল টাইপের থাকলো মুভি মেনিয়া হিসাবে। এটাকে যথেষ্ট দেখতে আপাতত ভালো লাগছে। অলরাইট? এবারে আমাদের নেভিগেশন ডান। নেভিগেশনের পরে আমরা ৩ খানা ধরুন স্কোয়ার তৈরি করব। প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে একেকটা নাম্বার রাখবো। ১ম এ রাখবো ধরুন যে কতগুলো মুভিজ আছে আমার সিস্টেমে, সেই মুভির নাম্বার। তারপরে হচ্ছে টোটাল মুভির এভারেজ রেটিং কত সেইটা। এবং কতগুলো রিভিউজ পেয়েছি ৩ টে। তার মানে ৩ টে বক্স রাখবো, ৩ টে বক্সে ৩ খানা নাম্বার রাখবো। তো ৩ টে বক্সকে রাখার জন্য আমি একটা ডিভ নিই, যাতে জিনিসগুলোকে আমি অ্যারেঞ্জ করতে পারি, এবং ৩ টে বক্সকে আমি পাশাপাশি রাখতে চাই। তো সেইজন্য আমি ফ্লেক্স লেআউট নিতে পারি, কিন্তু ফ্লেক্সের কলাম আমার লাগবে না। ফ্লেক্স রো হিসেবে রাখলেই হবে। তো সেই কারণে ডিভ আমি দেবো ক্লাস, এবং ক্লাসের পাশে আমি রাখছি হচ্ছে ফ্লেক্স। এবং এখানে যদি আপনি এক্সপ্লিসিটলি ফ্লেক্স হাইফেন কল না দেন, তাহলে এটা সবসময় ফ্লেক্স রো হিসেবেই যাবে। আচ্ছা, ফ্লেক্স যদি আপনার কাছে নিউ হয়, ইন কেস আপনি ফ্লেক্স লেআউট সিএসএস এ কোনোদিন ইউজ করেননি, আপনার চিন্তা করার দরকার নেই। আপনি আপাতত এটাকে এইভাবে ভাবুন যে ফ্লেক্স দিলে আমরা সিএসএস এ একটা লেআউট তৈরি করতে পারি। লেআউট মানে কি? আপনাদের পাড়ায় যেরকম লেআউট আছে, এরকম রাস্তা আছে, রাস্তার পাশ দিয়ে কিছু, কিছু বাড়ি আছে, তার বাড়ির দুটোর মধ্যেখানে আবার একটা গলি আছে, তার পিছনে আরেকটা বাড়ি আছে। ওখানে তো লেআউট তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা লেআউটে খাপে, খাপে বাড়িগুলোকে বসানো আছে। ঠিক সেইরকম আমাদের ইউআই এ আমরা লেআউট তৈরি করছি, এবং লেআউটের মধ্যে খাপে, খাপে বিভিন্ন ইউআই কম্পোনেন্ট বা ইউআই এলিমেন্টগুলোকে আমরা আস্তে, আস্তে বসাচ্ছি। এইজন্য বসাচ্ছি, যাতে আপনি যখন হেলিকপ্টার করে একদম উপরে উঠে যাবেন, তখন উপর থেকে আপনার বাড়ির লেআউটটা যখন দেখাবে, আবার ধরুন হেলিকপ্টার দিয়ে একদম নিচে কারোর বাড়ির ছাদে চলে আসছেন, সেখান থেকে যখন আপনি আপনার পাড়ার লেআউটটাকে দেখছেন, দুটোর ভিউটাই যেন আপনি পরিষ্কারভাবে দেখতে পান। দুটোর ভিউটাই যেন আপনার যে ইউআইটা আছে, সেখানে সমস্ত ভালোভাবে ফিট হয়ে যায়। সেই জন্য আমরা একটা ফ্লেক্সিবল লেআউট এখানে ইউজ করছি, যাতে আপনি 100 ফিট উপরে গেলেও, বা 20 ফিট নিচে আসলেও, বা একদম কাছে থেকে দেখলেও, আপনার যে ইউআই, সেখানে আপনার এলিমেন্টগুলো সরাসরিভাবে ফ্লেক্সিবলভাবে ফিট হয়ে যায়। এটাকে আপাতত একটা ধারণা নিয়ে চলুন। ভবিষ্যতে যখন আমরা ফ্লেক্স ভার্সেস গ্রিডের ভিডিও দেখব, তখন আমরা ফ্লেক্স এবং গ্রিড এই দুটো লেআউটের মধ্যে ডিফারেন্স, এবং সেগুলোকে সুপারবলি আপনার ইউআই ডিজাইনের জন্য কীভাবে ইউজ করতে হবে, পাকাপাকিভাবে বুঝিয়ে যাবো। এখন যেহেতু আমাদের ফোকাস মোস্টলি গণনাতে, কাউন্টে, ইউআই না, তো সেই জন্য আমরা এই জিনিসটাকে একটু তাড়াতাড়ি শেষ করি। তাহলে এখানে আমাদের কলাম লেআউটের দরকার ছিল, যেখানে আমাদের হেডার থাকবে, এবং তারপরে তার নিচে যে সমস্ত জিনিসগুলো আসবে একের পর এক কলাম অনুযায়ী, স্ট্যাক অনুযায়ী, এটা প্রথমে, তারপরে একটা, তারপরে একটা, এইভাবে জমা হবে। সেই জন্য মেইন যে ডিপটা, এখানে আমি ফ্লেক্স কল করেছিলাম, কিন্তু এইখানে আমি আরেকটা ডিপ নিচ্ছি, যার মধ্যে আমি ৩ খানা ছোট, ছোট ডিপ নেবো, যেগুলোকে আমি পাশাপাশি রাখতে চাই। তো সেজন্য ফ্লেক্স নিয়েছি, কিন্তু আর ফ্লেক্স কল করছি না। আমি করছি ফ্লেক্স রো। আমি যদি ফ্লেক্স রো এরকম লিখতে চাই, আমি লিখতে পারি। কিন্তু বাই ডিফল্ট আমি যদি ফ্লেক্স লেআউট নিই, বাই ডিফল্ট এটা ফ্লেক্স রো, যাতে
আমাদের যে এলিমেন্টগুলো আছে এই পার্টিকুলার লেআউটের মধ্যে সেগুলো পাশাপাশি এসে বসে যেতে পারে। ওকে? এইবার এই প্রত্যেকটা এলিমেন্ট যে আসবে তাদের মধ্যে আমি কিছুটা করে গ্যাপ দিতে চাই, অটোমেটিক গ্যাপ। সেই জন্য আরেকটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে জাস্টিফাই অ্যারাউন্ড। ওকে? জাস্টিফাই বিটুইনও আছে। বিটুইনটা হচ্ছে সমান ম্যাপের গ্যাপ দিয়ে দেবে। তো সেক্ষেত্রে কী হবে? যেহেতু আমার কাছে শুধুমাত্র ৩ টেই এলিমেন্ট আছে, এর মধ্যে ৩ টে এলিমেন্টই আমি রাখবো। খুব বড় যদি স্ক্রিন হয়ে যায়, তখন একটা একদম বাঁদিকে, একটা একদম ডানদিকে আর একটা একদম মিডলে গিয়ে বসবে। জাস্টিফাই অ্যারাউন্ডের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তার কারণ হচ্ছে আমাদের গ্যাপগুলো ইভেন হবে। তাহলে এখানে জাস্টিফাই অ্যারাউন্ড আমরা দিয়ে দিলাম এবং এখানে এসেও আমি একটা প্যাডিং দিই। আশা করি প্যাডিং, মার্জিং এই ব্যাপারটা আপনি বোঝেন। এবার এখানে ৩ খানা ডিভ আমি তৈরি করব। ১ম ডিভ, ২য় ডিভ এবং ৩য় ডিভ। প্রত্যেকটা ডিভের মধ্যে একটা করে নাম্বার থাকবে। ঠিক আছে? সেই নাম্বার রাখার জন্য আমি একটা স্প্যান নিই। স্প্যান আর একটা ইনলাইন এলিমেন্ট। আমি ডিভের মধ্যেও নাম্বারটা সরাসরি রাখতে পারতাম। স্প্যান নেওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে এই ডিভের মধ্যে ভবিষ্যতে যদি আমি আরও কিছু অ্যাড করতে চাই এই পার্টিকুলার নাম্বার ছাড়াও, আমার কাছে সেই ফ্লেক্সিবিলিটিটা থাকবে। অলরাইট? আবার সেম স্প্যান আমি এই যে দুটো এই যে আর দুটো ডিভ আছে সেখানে গিয়ে আমি অ্যাড করে দেবো। প্রথম ডিভটা কিসের জন্য? প্রথম ডিভটা হচ্ছে কতগুলো টোটাল মুভিজ আছে তার জন্য। আমি ১০০ একটা নাম্বার দিয়েছি। পরের নাম্বারটা ডাইনামিক্যালি আসবে আমাদের ডেটা থেকে। তারপরটা হচ্ছে কত অ্যাভারেজ। ধরুন আমি অ্যাভারেজ নিলাম 42.7। কিসের অ্যাভারেজ? রেটিংয়ের অ্যাভারেজ। তারপরে টোটাল কতগুলো রেটিং আছে? ধরুন আমি দিলাম ৫৩ রেটিং আছে। তাহলে এই ৩ টে নাম্বার এখানে পাশাপাশি চলে এসছে। দেখুন এদের মধ্যে গ্যাপটাও কিন্তু অনেকটাই ইভেন। ঠিক আছে? এইবারে এই ডিভে এসে আমি কিছু ক্লাস লাগাতে পারি যাতে মনে হয় যে প্রত্যেকটা নাম্বার একটা কার্ডের মধ্যে আছে। তাহলে তো দেখতে ভালো লাগবে, তাই না? তো এখানে এসে আমি ওই জিনিসটাকে বারবার প্রত্যেকটা ডিভে লিখতে পারি। কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে একটা জিনিস জাস্ট শেখাতে চাই আপনাদের যে যদি কোনো কারণে এই ধরনের জিনিস বারবার একই জিনিস আপনি রিপিট করতে চান টেলভিন সিএসএস এ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার একটা কাস্টম ক্লাস তৈরি করে নিতে পারেন, সিএসএস ক্লাস। এবং সেই ক্লাসটাকে যেমন আপনি এই যে ফ্লেক্স ইউজ করছেন, এই যে বিজি ব্ল্যাক ইউজ করছেন, সেই রকমভাবে ক্লাসের মধ্যে আপনি ইউজ করতে পারেন। তাতে সুবিধাটা কি? যদি খুব বড় একটা ইউটিলিটি ক্লাসের চেইন হয়, যে টেলউইন্ডে যখন আপনি লিখছেন, টেলউইন্ডের আমার মতে একটা ড্রব্যাক এটাই, সেটা হচ্ছে যে অনেক ইউটিলিটি ক্লাস আপনাকে লিখতে হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো দেখা গেল একটা প্যারাগ্রাফ অফ ইউটিলিটি ক্লাস আপনার কাছে আছে। তো আপনি যদি চান যে ওই যে প্যারাগ্রাফ অফ ইউটিলিটি ক্লাসেস যেটা বারবার বিভিন্ন জায়গাতে ইউজ হচ্ছে, ওইটা বিভিন্ন জায়গাতে ইউজ না করে আমি একটা কমন একটা ক্লাস লিখে নিই এবং সেই ক্লাসটাকে আমি সব জায়গায় ইউজ করব। তাহলে আপনি কিন্তু পারেন। তো সেই কারণে আপনাকে চলে যেতে হবে আবারও আপনার input.css ফাইলে। তো চলে যান আপনি input.css ফাইলে। এখানে এসে আপনি তৈরি করতে পারেন আপনার নিজস্ব ক্লাস যেটাকে আপনি ইউজ করতে পারবেন। সেটাকে করার জন্য আপনাকে নিতে হবে @layer বলে একটা ডাইরেক্টিভ, যেটা টেলভিন সিএসএস আপনাকে দেয় এবং তারপরে আপনাকে লিখতে হবে কম্পোনেন্টস এবং এর মধ্যে এসে আপনাকে আপনার যে সিএসএস ক্লাস আপনি ডিফাইন করতে চান সেটা আপনাকে ডিফাইন করতে হবে। তো আমি একটা কার্ড ডিফাইন করতে চাই, যার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, যার একটা বর্ডার দিতে চাই, একটা প্যাডিং দিতে চাই, একটা বর্ডার রেডিয়াস দিতে চাই। শুধুমাত্র এইটুকু। এইরকম একটা কার্ড সিএসএস। ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, প্যাডিং, বর্ডার রেডিয়াস। এবার যেহেতু আমি এটাকে ক্রিয়েট করে ফেলেছি, আমি এবারে index.html এ চলে যাব এবং এসে আমি এই প্রত্যেকটা ডিভে আমি এখানে এসে কার্ডকে ইউজ করতে পারবো। দেখুন এবারে কিন্তু 100টা একটা ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছে, একটা বর্ডার পেয়েছে। তো এই সেম জিনিসটা যেহেতু প্রত্যেকটা জিনিসকে আমি কার্ড তৈরি করছি, আমি প্রত্যেকটা জায়গাতে এসে এখানে এক এক করে দিয়ে দেবো। তার মানে আমার কাছে ৩ খানা কার্ড তৈরি হয়ে থাকলো। এটাকে একটুখানি বড় করে নিই আপনাদের জন্য। দেখুন এটাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তাহলে আমার এই প্রথম ৩ টে ডিভ তৈরি এবং তাদের স্কেলেটন তৈরি। কিন্তু এই ৩ টে ডিভের যে ডেটা আছে, এই যে 100, 42.7, 53, এইগুলো এখন তো হার্ড কোডেড। কিন্তু এই ডেটাগুলো ভবিষ্যতে কিন্তু আসবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে। আপনারা আবার যারা ওটিপির প্রজেক্টটা করেছেন, তারা জানেন যে আমি কিভাবে সেখানে ডম ম্যানিপুলেট করেছিলাম। এই সমস্ত জিনিসপত্র আমি এখানে রাখবোই না, সবই উড়িয়ে দেবো। আমি আমার জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে আমাকে এই ডিপটাকে খুঁজে বার করতে হবে এবং এই ডিপটাকে খুঁজে বার করার জন্য আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে একটা আইডি। সো এই প্রত্যেকটা কার্ডকে আমি একটা আইডি দিয়ে ডিনোট করতে পারি। যেমন এই প্রথম যে কার্ডটা সেটার আইডি দিলাম টি মুভিজ আইডি, মানে টোটাল মুভিজ আইডি, এরকম করে খুব একটা বড় নাম না রেখে সংক্ষিপ্ত নাম রাখছি টি মুভিজ আইডি করে। সিমিলারলি সেকেন্ড যে ডিপটা আছে সেটারও আপনি একটা আইডি দিতে পারেন। এই আইডির নামগুলো সম্পূর্ণই আপনার উপরে যে আপনি কী নাম দিতে চাইছেন, ঠিক আছে? এখানে আমি দিলাম টি অ্যাভারেজ রেটিং আইডি, মানে টোটাল অ্যাভারেজ রেটিং আইডি, এরকম টাইপের। সিমিলারলি যে থার্ড যেটা আছে সেটার নাম দিলাম ধরুন টি রিভিউজ আইডি,
মানে হচ্ছে টোটাল রিভিউর আইডি। ঠিক আছে? তো এই ৩ টে জিনিস হয়ে গেল। এতে আমার সুবিধা কি হবে? ভবিষ্যতে আমি আমার জাভাস্ক্রিপ্ট থেকে এই ডিভটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং তার মধ্যে যে স্প্যানটা আছে সেখানে এসে অ্যাকচুয়াল ভ্যালুটাকে এখানে ঢুকিয়ে দিতে পারবো। সেম কেসটা কিন্তু বাকি দুটো ডিভের ক্ষেত্রেও হবে। এবার যেহেতু আমার কাছে এই জিনিসটা তৈরি হয়ে গেছে, আমি আবার চলে যাবো আমার কোয়েশ্চেনে। আমি এই যে সামান্য HTML, Tailwind, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ড্যাশবোর্ড বানাতে হবে, যেখানে ১ম যে ৩ টে জিনিস আমাকে দেখাতে হবে, সেই ৩ টে জিনিসের জন্য UI আমি তৈরি করে ফেলেছি। এইবারে আমি বাকি দুটো জিনিসের জন্য এই দুটো জিনিস রিড করে আমি তার UI কে তৈরি করে ফেলবো। তারপরে আমি যাবো হচ্ছে আমার এই পার্টিকুলার রেসপন্সে, যেখানে গিয়ে আমি ক্যালকুলেশন শুরু করব যে অ্যাকচুয়াল ডেটাকে কিভাবে তুলে আনা যায়। তো বাকি দুটো জিনিস কি বলেছে আমরা একবার দেখে নিই। প্রত্যেকটা মুভির যেই রেটিং পেয়েছে সেই তথ্য গণনা করতে হবে। তার মানে হচ্ছে ১ম মুভি যেটা হচ্ছে 'অ্যাভেঞ্জার্স' এটা পেয়েছে হচ্ছে ২ খানা রেটিং। একটা ৪, একটা ৫। আর লাস্টে বলা আছে যে প্রত্যেকটা মুভি যে রিভিউ পেয়েছে তাও গণনা করতে হবে। এ ২ খানা রিভিউ পেয়েছে 'আই অ্যাম অ্যান অ্যাভেঞ্জার ফ্যান', 'গ্রেট মুভি', আর এ পেয়েছে হচ্ছে ১ খানা 'হোয়াট এ মুভি', আর রেটিং হয়েছে ৫। তার মানে আমরা এরকম করতে পারি, এখানে এসে আমরা এরকম টাইপের যে কার্ড তৈরি করেছি সেরকমই কিন্তু আমরা এরকম কলাম বেসড রাখতে পারি যে 'অ্যাভেঞ্জার্সের' যে ১ম যে রিভিউটা, যেমন ধরুন এই রিভিউটা, এইটা এখানে এইভাবে দেখানো হলো। 'অ্যাভেঞ্জার্স' নাম দেওয়া হলো, মুভির নাম, তার পাশে তার রেটিংটা দেওয়া হলো, নিচে দেখানো হলো যে এই রিভিউটা কি দেওয়া হয়েছে, এই যে কনটেন্টটা। তারপরে দেখানো হলো হয়তো কে রিভিউটাকে দিয়েছে। নেক্সট অ্যাভেঞ্জার্সের আবার নেক্সট রিভিউটাকে দেখানো হলো। তারপরে ইন্টারস্টেলারের রিভিউটাকে দেখানো হলো। তো এইভাবে প্রত্যেকটা মুভির যে রিভিউ এবং রেটিং সেগুলোকে স্তরে এখানে দেখানো হলো। এরকম UI আমরা একটা ভাবতে পারি। এগেইন আপনাদের কাছে রিপিট করব যে এখানে UI তৈরি করাটাই মেইন ব্যাপার নয়। এখানে মেইন ব্যাপার হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো সেইজন্য ঝটপট আমরা UIটাকে ১ম এ তৈরি করে নেব। এই পুরো ডিভটা, যার মধ্যে ৩ খানি ডিভ আছে আমরা তৈরি করেছি, সেইটাকে ছেড়ে আমি এবার আরেকটা ডিভ তৈরি করতে পারি। কারণ আমার বাইরের ডিভের ফ্লেক্সিবল লেআউট কলাম আছে। তার মানে এইটা কলামের ১ম কলাম, তাই তার নিচে এইটা আসবে এবং তার নিচে আমি আরেকটা ডিভ রাখতে পারি যার মধ্যে আমি এই প্রত্যেকটা মুভির রিভিউ এবং রেটিংকে নিয়ে আসবো। তো সেইজন্য আমি এখানে আরেকটা ডিভ ক্রিয়েট করছি। আমি চলে যাই একটু স্ক্রল করে উপরে যাতে এই ডিভটার উপরে আমি ফোকাস করতে পারি। এই ডিভে একটু ক্লাস দেবো আবার, একটা প্যাডিং দিয়ে দিই যাতে পরিষ্কারভাবে ডিভটাকে একটু উপরে নিচে করে বোঝা যায় এবং এখানেও আমি একটা আইডি দিয়ে দিই যাতে এই পার্টিকুলার ডিভটাকে আমি পরবর্তী ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারি, করে সমস্ত মুভির যে লিস্টগুলো তার রেটিং এবং রিভিউগুলো ডাইনামিকভাবে ইনজেক্ট করতে পারি। তো সেই জন্যই মুভির আইডি দেব মুভি লিস্ট আইডি, মিনিংফুল একটা নাম, যাতে ভবিষ্যতে আমি এটাকে খুব ভালোভাবে নিয়ে আসতে পারি এবং চিনতে পারি। এবং তারপরে একটা H2 রাখি। H2 মানে হচ্ছে একটা সাব হেডিং, কারণ মেইন হেডিং তো আমার হেডারে অলরেডি চলে গেছে। এখানে রাখি হেডিংয়ের নাম মুভি রিভিউস। দেখুন এখানে মুভি রিভিউস চলে আসছে এবং এখানে কিছু ক্লাস আমি রাখি, যেমন ধরুন ক্লাস ইকুয়ালস টু টেক্সট হাইফেন 2XL, একটু বড় হবে টেক্সটটা, কিন্তু এত বড় না, তার কারণ হচ্ছে এটা 3XL ছিল। এবারে আমার কাছে মুভির একটা লিস্ট আসতে হবে। HTML এ যখন আপনি লিস্ট নিয়ে কাজ করেন তখন বাই ডিফল্ট আপনাকে ভাবতে হবে ULLI, এই পার্টিকুলার ট্যাগের কথা। UL মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। OL মানে হচ্ছে অর্ডার লিস্ট 1 2 3 4 ওই ধরনের। আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আমরা কাজ করব কারণ এখানে কোনো 1 2 3 4 নেই। তো UL, এবং এই UL এর মধ্যে প্রত্যেকটা মুভির যে ডিটেইলসগুলো থাকবে রিভিউজ আর রেটিং এ, সেগুলো হবে একেকটা LI। আমি ২ খানা LI এখানে আপনার এক্সাম্পল হিসেবে রাখবো। পরে তো ভবিষ্যতে যতগুলো মুভিজ আছে ততগুলো অটোমেটিক্যালি আসবেই। ঠিক আছে? তো এখানে আমি একটা ক্লাস দিই UL এ, যাতে ওর উপরে নিচে একটু জায়গা থাকে। এজন্য আমি MY দিতে পারি। MY2 যদি দিই, দেখুন মার্জিন টপ আর মার্জিন বটম দুটোই চলে আসে। তো একটা MY দিয়েছি। এবার প্রত্যেকটা যে LI আছে, প্রত্যেকটা LI ও আমরা কিন্তু একটা স্টাইল এড করতে পারি। যেমন এখানেও আমরা এড করতে পারি আমাদের সেই কার্ড স্টাইলটাকে। যাতে এ একটা বর্ডার পায়, একটা ব্যাকগ্রাউন্ড পায়। এই যে দেখুন একটা এম্পটি কার্ড অলরেডি চলে এসছে। এইটা ফান। ঠিক আছে? এবারেও এটার উপরে নিচে একটা মার্জিন আমি দিতে পারি এবং এখানে একটা প্যাডিং দিতে পারি। ঠিক আছে? এইটুকু জিনিস আমি দিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি ডিটেইলসগুলো এইভাবে এড করব। একটা P নেব। P এর মধ্যে এড করব হচ্ছে মুভির নামটা। যেমন ধরুন 'অবতার', এবং তার পাশে এড করব হচ্ছে তার যে রেটিংটা দিয়েছে ইউজার, ১ম যে রেটিং। এবং তার নিচে আমি এখানে লিখতে পারি যে, যে রিভিউটা দেওয়া হয়েছে, সেই রিভিউটা ধরুন টেস্ট 1। পরে এগুলো তো ডাইনামিক্যালি আমরা দেখবই যে কি ভ্যালু আসে। এবং এখানে আরেকটা P নেব যেখানে হচ্ছে কে রিভিউ দিয়েছে তার ডিটেইলস থাকবে। যেমন আমরা ধরুন দিলাম আপাতত টেস্ট 2। এগুলোকে ডাইনামিক্যালি আমরা চেঞ্জ করব। এবার মুভির নাম আর এটাকে একটু বড় করার জন্য এখানে একটা ক্লাস এড করি।
যেমন আমি একটা এক্সেল ক্লাস দিলাম আর উপরে নিচে কিছুটা গ্যাপ দিলাম মার্জিন দিয়ে, আর এর পরের যে ডিটেলস সেগুলোকে রাখার জন্য আমি এরকম টেস্ট 1 আর টেস্ট 2 এর জন্য এরকম ক্লাস অ্যাড করলাম, যাতে বাদিকে একটুখানি ইনডেন্টেশন থাকে সেজন্য আমি এমএক্স অ্যাড করেছি। এমএক্স মানে হচ্ছে লেফট আর রাইট দিয়ে মার্জিন দেওয়া, এম বি মানে হচ্ছে নিচের দিকে মার্জিন দেওয়া, বটমে মার্জিন দেওয়া। দেখুন এগুলো আছে, তো যাতে এর মধ্যে একটু গ্যাপ থাকে। তার মানে ভবিষ্যতে কী হবে, এখানে আভাতারের অ্যাকচুয়াল রেটিং আসবে, তারপরে হচ্ছে তার যে রিভিউটা সেটা আসবে এখানে, এবং এখানে আসবে হচ্ছে কে রিভিউটা দিয়েছে, কটার সময় দিয়েছে, এই ডিটেলসটা আসবে। তো এইরকম যদি আমার কাছে মাল্টিপল থাকে, তার মানে আমার কাছে মাল্টিপল এলআই থাকবে এরকম। দেখুন আমার কাছে দুখানা চলে এসছে এখন, তাই না? তো এইরকমভাবে জিনিসগুলো আসবে। উপরে একটা ড্যাশবোর্ড টাইপের আছে, এই ড্যাশবোর্ডের এই জায়গাতে আমার কাছে এই জিনিসগুলো আছে, এবং নিচে আমার কাছে প্রত্যেকটা মুভিসের রিভিউজ আছে। এই হলো আমার একটা সামান্য ড্যাশবোর্ড। আমার কাছে সামান্য ড্যাশবোর্ডই চাওয়া হয়েছে, আমি সামান্য ড্যাশবোর্ডই বানিয়েছি। আমার স্কেলেটন রেডি। আমি এই যে এইচটিএমএল এটা নিয়ে আর মাথা ঘামাবো না এখন। এখন আমি মাথা ঘামাবো আমার ক্যালকুলেশন নিয়ে। এখন আমাকে দেখতে হবে ওই যে এপিআই এর যে রেসপন্স ডেটা এসছে সেইটা। সেই রেসপন্স ডেটাকে তুলে আমাকে এর ভ্যালু বার করতে হবে অ্যাকচুয়াল, এর অ্যাকচুয়াল ভ্যালু বার করতে হবে, এর অ্যাকচুয়াল ভ্যালু বার করতে হবে, এর অ্যাকচুয়াল ভ্যালু বার করতে হবে, এর ভ্যালু, এটার কতগুলো, যতগুলো মুভিস আছে ততগুলো টাইপের কার্ড, এই সমস্ত জিনিসগুলো করতে হবে। এইবার পুরোপুরি আমরা জাভাস্ক্রিপ্টে ঢুকবো। চলুন শুরু করা যাক। প্রথমেই মুভির যে ডেটাটা আমাকে দেওয়া হয়েছে আমার readme.md-র মধ্যে সেটা আছে, প্লাস আপনাদের সাথে আমি শেয়ারও করেছি সেই লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে। তো সেখান থেকে সরাসরি আমি এখান থেকে কপি করি। এই ডেটাটাকে আমি কপি করে নিলাম। কপি করে এসআরসির মধ্যে আমি আরেকটা ফাইল তৈরি করি যেটার নাম দিই data.js। ওকে? এবং এর মধ্যে এসে আমি যেটা কপি করেছিলাম ঠিক সেটাকে এখানে পেস্ট করে দিয়েছি। তার মানে আমার কাছে এখন একটা ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে মুভি রিভিউ ডেটা, এবং সেই ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে একটা অবজেক্ট, যেই অবজেক্টের মধ্যে সমস্ত মুভির রিভিউ এবং রেটিং ডেটা আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অ্যারেটা, এই অ্যারেটা একটা মুভির রিভিউ এবং রেটিং ডেটাকে ধরে রাখে, এবং এর মধ্যে দুখানি রিভিউ এবং রেটিং ডেটা আছে এই পার্টিকুলার মুভি সম্পর্কে। সিমিলারলি আরেকটা অ্যারে আছে যার মধ্যে সেকেন্ড মুভির রিভিউ এবং রেটিং ডেটা আছে। কাল যদি কোনো থার্ড মুভি আসে তাহলে কমা দিয়ে এখানে আরেকটা অ্যারে আসবে, এরপরে চতুর্থ আসলে তারপরে আরেকটা অ্যারে আসবে। যদি প্রথম মুভিতে আরেকটা রিভিউ আসে তাহলে হচ্ছে এই যে দুখানা অবজেক্ট আছে তারপরে তৃতীয় অবজেক্ট আসবে। এইভাবে এই পার্টিকুলার রেসপন্সটা বাড়তে থাকবে। আমাদের লাস্ট কন্ডিশন যেটা আমাদের ইন্টারভিউ কোশ্চেনে আছে সেটা হচ্ছে যে একবার কোড লেখার পরে আমরা যদি রেসপন্সকে চেঞ্জও করি, কোড যেন চেঞ্জ না হয়, সব কিছু যেন সঠিকভাবে কাজ করে, তাই না? এটা একটা কন্ডিশন ছিল। গ্রেট। তাহলে আমার কাছে মুভি রিভিউ ডেটা আছে। এই মুভি রিভিউ ডেটাকে আমার কাজে লাগাতে হবে, এবং কাজে লাগিয়ে আমাকে কম্পিউটেশনগুলো করতে হবে। তো সেই কারণে আমাকে প্রথমে কি করতে হবে, এই মুভি রিভিউ ডেটাকে আমাদের কাছে যে index.js ফাইল আছে, এই index.js ফাইলে এই যে ডেটা এটাকে অ্যাভেলেবেল করতে হবে। এবার দেখুন, এটাকে আমি এরকম করতে পারতাম যে এই যে অ্যারেটা, এই অ্যারেটাকে আমি ডাইরেক্টলি index.js ফাইলের মধ্যে রাখতে পারতাম এবং সমস্ত কম্পিউটেশন সেখানে করতে পারতাম। আমি সেটা করিনি, তার কারণ হলো আমি আপনাদের শেখাতে চাই যে ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে কাজ করে, মডিউলস কিভাবে কাজ করে একটা হাই লেভেলে। এটা মডিউলসের ডিপ ভিডিও নয়, কিন্তু একটা হাই লেভেলে শেখা দরকার। মডিউলসের যখন ফান্ডামেন্টাল ভিডিও আসবে, খুব শিগগিরই আসবে মডিউল, জাভাস্ক্রিপ্ট মডিউল নিয়ে, তখন আপনার মডিউল সম্পর্কে অনেক বিশদে শিখবেন, অনেক গভীরে শিখবেন। কিন্তু এখন শিখুন যে মডিউল মানে, ধরুন আমার কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। সেই জিনিসটাকে আমি প্রত্যেকটা জায়গাতে না লিখে একটা জায়গাতে গুছিয়ে রাখতে পারি, এবং গুছিয়ে সেখান থেকে বলতে পারি আমি এক্সপোর্ট করব। আমাদের ব্যবসার ক্ষেত্রে হয় না যে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, আমি এই দেশ থেকে কিছু এক্সপোর্ট করি, অন্য দেশ এসে কিছু ইম্পোর্ট করে নেয়, ঠিক সেরকমই আমি কোনো একটা ফাংশনালিটিকে একটা জায়গা থেকে এক্সপোর্ট করতে পারি, যাতে অন্য কোনো জায়গায় যদি ওই ফাংশনালিটিটা লাগে তাহলে সেটাকে ইম্পোর্ট করে সেটাকে ইউজ করতে পারবে। এইটাই হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের একদম পাতি বাংলা বিবরণ, এর বাইরে কিছু নেই, ঠিক আছে? এবার বিভিন্ন রকমের ইম্পোর্ট হয়, বিভিন্ন রকমের এক্সপোর্ট হয়, সেগুলো আমরা ইম্পোর্ট এক্সপোর্টের যে সমস্ত বিশদ জিনিসগুলো আছে আমরা কিছু ক্র্যাশ কোর্স টাইপের বানাবো, সেখানে শিখব। আপাতত আমরা কি করব, আমরা ডেটার যে লেয়ার, ডেটা লেয়ারকে সম্পূর্ণ লজিক লেয়ারের থেকে বাইরে রাখবো। যখন আপনি ইন্টারভিউতেও এই ধরনের জিনিসপত্র ভাবছেন বা চিন্তাভাবনাকে ঢোকাচ্ছেন, ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আপনি যদি এই পুরো জিনিসটাকে index.js এর মধ্যে রেখে সেখান থেকে কম্পিউটেশন শুরু করতেন, আপনার জিনিস হয়তো কাজ করতো, কিন্তু আপনার মধ্যে ওই যে চিন্তাধারা যে আমাকে ডেটা লেয়ারকে বিজনেস লেয়ারের সাথে আলাদা করতে হবে, আমাকে প্রেজেন্টেশন লেয়ারকে বিজনেস লেয়ারের সাথে আলাদা করতে হবে, এই যে আপনার চিন্তাধারা, এই চিন্তাধারাটা কিন্তু বাকি থেকে যেত। সেটাই কিন্তু আমি এখানে প্রজেক্ট করার চেষ্টা করছি। প্রেজেন্টেশন লেয়ারকে কীভাবে বিজনেস লেয়ার থেকে আমি দূরে সরাচ্ছি সেটা index.html অলরেডি করিয়ে দিচ্ছে।
কিন্তু আপনার বিজনেস লেয়ার থেকে ডেটা লেয়ারকে আপনি কীভাবে দূরে সরাবেন সেই জন্য আমি data.js এক্সপ্লিসিটলি ক্রিয়েট করেছি। তার মধ্যে আমি এই জিনিসটাকে রেখেছি এবং এইটাকে রাখার পরে আমি এখান থেকে এক্সপোর্ট করব। তার মানে আমি এখানে একটা ফাংশন লিখব যে এক্সপোর্ট কি ফাংশন লিখব? অ্যারো ফাংশন লিখব, নরমাল ফাংশন। এক্সপোর্ট ফাংশন গেট মুভি রিভিউ ডেটা এবং এ রিটার্ন করবে এই মুভি রিভিউ ডেটা এটাকে। এইটার একটা গুণ হলো যে প্রোগ্রামেটিক্যালি কেউ কখনোই আপনার এই ডেটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করছে না। যদি আপনার ডেটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা না যায়, তার মানে ডেটাকে ডাইরেক্টলি কেউ চেঞ্জও করতে পারছে না। তো সেই কারণে এই যে পার্টিকুলার ডেটা এটাকে অ্যাক্সেস করার জন্য আপনি সবসময় একটা ফাংশন দিয়ে এটাকে অ্যাক্সেস করাচ্ছেন। ঠিক আছে? এই ফাংশনটাকে আপনি এখান থেকে এক্সপোর্ট করছেন। যখনই আমরা ফাংশনালিটি এই পার্টিকুলার ওয়ার্ডটা বলছি তার মানে তার পেছনে ডেফিনিটলি ফাংশন আছে। সেই জন্য আমি ফাংশন ক্রিয়েট করেছি এবং এইখান থেকে এই ফাংশনটাকে আমরা এক্সপোর্ট করছি। এটাকে আমরা index.js এ গিয়ে ইম্পোর্ট করব এবং সেইখানে গিয়ে এটার উপরে আমরা কাজ করব। এই জন্যেই ডেটা লেয়ারকে আমরা বিজনেস লজিকের লেয়ার থেকে আলাদা করেছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা ডেভেলপাররা কিন্তু কোডের ডাক্তার। আমরা ডাক্তার না হতে পারি, মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট না হতে পারি, কিন্তু আমরা ডেভেলপাররা কোডের ডাক্তার। যদি কথাটা ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে। তো এই হলো ব্যাপার গেট মুভি রিভিউ ডেটা। এই আমি যে পেয়ে গেছি আমি চলে যাব index.js ফাইলে এবারে। এখানে এসে আমি প্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এটাকে ইম্পোর্ট করব। কারণ আমি ওখান থেকে এক্সপোর্ট করেছি। তো সেই কারণে ইম্পোর্ট গেট মুভি রিভিউ ডেটা ফ্রম ডেটা আপনাকে .js দিতে হবে যেহেতু আপনি জাভাস্ক্রিপ্টে আছেন। আপনি যদি রিঅ্যাক্টে থাকতেন এই যে .js বা JSX দেওয়ার দরকার পড়তো না। কিন্তু যেহেতু জাভাস্ক্রিপ্টে আছেন আপনাকে .js এখানে দিতে হবে। এই যে ব্র্যাকেটটা আমি এখানে দিয়েছি এইটার কারণ হচ্ছে এখানে যে এক্সপোর্টটা করা হয়েছে সেটাকে বলা হয় নেমড এক্সপোর্ট। মানে আপনি যে নামে এটাকে এক্সপোর্ট করেছেন আপনাকে ঠিক সেই নামে এখানে ইম্পোর্ট করতে হবে। যদি নেমড এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাহলে ইম্পোর্ট করার সময় আপনাকে কার্লি ব্রেসেসের মধ্যে দিয়ে ইম্পোর্ট করতে হবে। আরেক রকমের এক্সপোর্ট ইম্পোর্ট আছে সেটাকে বলা হয় ডিফল্ট এক্সপোর্ট, ডিফল্ট ইম্পোর্ট আমরা দেখব যখন আমরা মডিউলের ক্র্যাশ কোর্সে যাব। তাহলে আমরা এটাকে এখন ইম্পোর্ট করে নিয়েছি। যেহেতু আমরা ইম্পোর্ট করে নিয়েছি আমরা তো এটাকে এবারে console.log দিয়ে এখানে প্রিন্ট করতে পারি। গ্রেট, আমরা এখানে প্রিন্ট করতে পারি। কিন্তু এইটা প্রিন্ট হওয়ার জন্য এই পার্টিকুলার এইচটিএমএলকে এই স্ক্রিপ্টকে রান করাতে হবে। যদি এই পার্টিকুলার এইচটিএমএলকে এই স্ক্রিপ্টকে রান করাতে হয় তার মানে এই পার্টিকুলার এইচটিএমএল এর মধ্যে গিয়ে আমাকে প্রথমে এই স্ক্রিপ্টকে এখানে ইনক্লুড করতে হবে, যেটা আমরা এখনো করিনি। তো চলুন প্রথমে আমরা এই স্ক্রিপ্টকে ইনক্লুড করি। স্ক্রিপ্টকে ইনক্লুড কীভাবে করা যায়? এগেইন আমাদের ওটিপি যদি দেখে থাকেন, ওটিপি প্রজেক্ট, আমি সেখানে একটু বলেছিলাম যে স্ক্রিপ্টকে ইনক্লুড করার সময় অ্যাসিঙ্ক, ডেফার এই জিনিসগুলো কীভাবে কাজে লাগে। ঠিক আছে? তো সেগুলো তো হলোই, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি করব সেটার নাম হলো যে এখানে যেটা আমরা করব আমরা মডিউল নিয়ে কাজ করছি। তার মানে index.js যে জেএস ফাইলটা এখন সেই ফাইলটা কিন্তু একটা মডিউল। data.js একটা মডিউল। এই মডিউল থেকে একটা ফাংশনকে এক্সপোর্ট করা হয়েছে এবং এই মডিউলে এসে সেই ফাংশনকে ইম্পোর্ট করা হয়েছে। কোনো মডিউলকে যদি আপনাকে HTML এ এসে আবার কাজে লাগাতে হয় বা লিঙ্ক করতে হয়, সেই কারণে আপনাকে কিন্তু স্ক্রিপ্ট মডিউল এই হিসাবে করতে হবে। এইবার এখানে এসে আপনি দিয়ে দিন index.js, চলে আসলো হলো আপনার মডিউল এখানে। ওকে, এবার গেট মুভি ডেটা, রিভিউ ডেটা আপনার এখানে পপুলেট হবে। সেই জন্য আমি এখানে F12 করি এবং F12 করার সাথে সাথে আপনি যদি এখানে আসেন দেখবেন ফাংশন গেট মুভি রিভিউ ডেটা এখানে index.js এর নাম্বার 3 লাইন থেকে দেখানো হচ্ছে। কারেক্ট? যেহেতু এটা একটা ফাংশন আমরা ফাংশনটাকে এখানে প্রিন্ট করেছি। এইবার যদি ফাংশনকে এক্সিকিউট করতে হয় আমরা জানি শুধুমাত্র প্যারেনথেসিস দিলেই চলে। ফাংশন এক্সিকিউশন ডান এবং ফাংশনের যে আউটপুট সেটা হচ্ছে ওই যে ডেটাটা সেই ডেটাটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। একটা অ্যারে যার মধ্যে দুখানা অ্যারে আছে। প্রথম অ্যারেটা প্রথম মুভির রিভিউ, রেটিং আর ডিটেলস একটু উপরে নিয়ে যাই আপনাদের দেখানোর জন্য। আর সেকেন্ড যে অ্যারেটা আছে সেই অ্যারেটা হচ্ছে দ্বিতীয় মুভির রিভিউ এবং ডিটেলস। অলরাইট, তাহলে এই পুরো ব্যাপারটাকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে মডিউলস কাজ করে, মডিউল থেকে আমরা কীভাবে ইম্পোর্ট এক্সপোর্ট এই জিনিসগুলো করতে পারি। গ্রেট। আচ্ছা, এবার এটাকে বন্ধ করে দিই। এবার আমাদের ক্যালকুলেশনের পালা। মেইন আমাদের যে ক্যালকুলেশন যে লজিক সেই লজিকের পালা। আপনাকে একটা প্রশ্ন করি, এখানে আমরা অ্যারে দেখতে পাচ্ছি, অ্যারের মধ্যে অবজেক্ট দেখতে পাচ্ছি। তো আপনি পরিষ্কার বুঝতেই পাচ্ছেন যে এখানে অ্যারে আর অবজেক্ট এই জিনিসগুলো নিয়েই যত সমস্ত ক্যালকুলেশন হবে। অ্যারের মধ্যে কতগুলো মেথড আছে অ্যারের? আপনার কি মনে হয় কতগুলো মেথড আছে? আপনি হয়তো জানলে অবাক হবেন যে জাভাস্ক্রিপ্ট অ্যারেতে 38টা মেথড আছে। 38 দেখুন এখানে আমি সমস্ত 38 মেথড লিখে রেখে দিয়েছি।
তাহলে অ্যারেতে 38 মেথডস আছে। আপনি কি করে বুঝবেন যে আপনার প্রবলেম সলভ করার জন্য কোন মেথডটা কাজে লাগবে? এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর এখানে আমরা কি করি যে আমরা ১ম এ গিয়েই না আ ম্যাপ কি করে কাজ করে, ফিল্টার কি করে কাজ করে, রিডিউস কি করে কাজ করে, এই সমস্ত জিনিসপত্র হয় মুখস্থ করে ফেললাম কিংবা কোনো আর্টিকেল বা কোনো টিউটোরিয়াল থেকে পড়ে ওটাকে মনে রাখার চেষ্টা করলাম। এই জিনিসটা করার জন্য কিন্তু আমাদের বোঝার একটা ভুল হয়ে যায়। এইটা না করে আমার মনে হয় যেভাবে আমরা প্রবলেম সলভিং নিয়ে এখন কথা বলছি, এইভাবে যদি আমরা শিখি, তখন আমরা ইউজ কেস হিসাবে কোন মেথড কাজে লাগে এটা কিন্তু একদম না ভোলার মতো করে শিখে যেতে পারবো। এই ধরনের প্রবলেম যদি আমি ২-৩ টে বা ৪ টে ৫ টা সলভ করতে পারি, আমি হয়তো অ্যারের ম্যাক্সিমাম মোস্ট ইউজড যে মেথডগুলো, সেই মেথডগুলোই ইউজ করতে পারবো এবং অনায়াসে প্রবলেম দেখলেই বুঝতে পারবো, আচ্ছা এইখানে তো ম্যাপ ইউজ হবে, এইখানে ফাইন্ড ইউজ হবে, এখানে ফিল্টার, এখানে সাম, এখানে এভরি, এখানে ফ্ল্যাট। এই যে গ্রিপ, এই যে শক্ত একটা ব্যাপার আপনার মধ্যে আসা, সেই জন্যে কিন্তু এই ধরনের ভিডিও বানানো এবং এই ধরনের জিনিস নিয়ে কাজ করা। প্লিজ সাবস্ক্রাইব করুন, এগুলোকে মিস করার চেষ্টা করবেন না। তো এইবারে আমাদের প্রজেক্টে আমরা আবার ফিরে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে অ্যারে বা অবজেক্টের কোন মেথড আমাদের কাজে আসতে পারে, যেটা আমাদের এই রিকোয়ার্ড আউটপুটটাকে দেবে। চলুন চলে যাই। আমার কাছে আছে একটা বড় অ্যারে। তার মধ্যে আছে ২ খানা অ্যারে। এই প্রত্যেকটা অ্যারের মধ্যে আছে আবার অবজেক্ট এবং এই জিনিসগুলো ডায়নামিক্যালি বাড়তে পারে, কমতে পারে। তার মানে একটা নতুন মুভি আসলো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে অ্যারে 2 আছে, এখানে আবার অ্যারে হয়তো 3 হয়ে যাবে। কারণ ওই পার্টিকুলার মুভির রিভিউ এবং রেটিং আমরা দেখতে পারবো। এই পার্টিকুলার মুভির জন্য আরেকটা রিভিউ রেটিং আসলো, সেজন্য আরেকটা অবজেক্টের মধ্যে আসবে। এটা বাড়তেই থাকবে। তো সেইজন্যই আমাদের ডায়নামিক যে প্রোগ্রাম সেটা করতে হবে। আমার কাছে এই অ্যারেটা আছে। আমি ১ম এ চেষ্টা করি যে আমাদের কাছে যে ব্রাউজার কনসোল আছে, এইখানে এই প্রবলেমগুলোকে সলভ করা। যদি আমার কাছে লজিকগুলো ক্রিয়েট হয়ে যায়, আমি শুধু কপি পেস্ট করে লজিকগুলোকে ইজিলি সলভ করে দিতে পারবো। তো সেটা করার জন্য আমি এটাকে করি স্টোর অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল। দেখুন এটা একটা ভীষণ ভালো একটা উপায় যেটা আমি সবসময় করি। যখনই আমার লজিক করতে হয় আমি তখনই ব্রাউজারের কনসোলে এসে লজিক করি। আমি কখনোই ভিএস করে ডাইরেক্টলি লজিক লিখি না। এটা হয়তো একটা কুসংস্কার হয়ে গেছে এখন অনেক দিনে, কিন্তু এটা খুব ভালো আমার কাছে কাজ করে। তার কারণ হচ্ছে এখানে যদি একবার লজিকটা কাজ করে যায়, আউটপুটটা আমি দেখতে পারি। আমি সাথে লজিকটাকে কপি করে ভিএস করে দিয়ে দিই, তখন আমার কাজ হয়ে যায়। তো সেইজন্য আমি এটাকে স্টোর অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল করি। স্টোর অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল করার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে temp1, এটাকে আরেকটু বড় করে দিই আপনাদের জন্য। temp1 বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে এবং তার মধ্যে এই পার্টিকুলার যে আউটপুটটা এটা স্টোর হয়ে গেছে। তার মানে temp1 এর উপর আমি কাজ করতে পারি। আচ্ছা, ১ম আমি কি করে বার করব যে টোটাল কতগুলো আ রিভিউজ আর কতগুলো রেটিং আমার কাছে আছে? কতগুলো রিভিউজ আছে আমার কাছে? কি করে আমি বার করব? যদি কতগুলো রিভিউজ আছে বার করতে হয়, এখানে ২ টো আছে, এখানে ১ টা আছে। তার মানে আমি এখানে যে ২ টো আর এখানে যে ১ টা, এই জিনিসটাকে যদি বার করতে চাই, প্লাস এটা আবার অ্যারে এবং অ্যারের মধ্যে মাল্টিপল অ্যারে আছে। তার মানে আমার কাছে যদি একটা ফ্ল্যাট স্ট্রাকচার থাকে, যেখানে ১ম এ এই ২ টো অ্যারের এলিমেন্ট, তারপরে এই একটা অ্যারের এলিমেন্ট টুগেদার একটা অ্যারের মধ্যে থাকবে। তাহলে তার যদি আমি লেন্থ বার করতে পারি, তাহলে কিন্তু আমি বার করতে পারবো যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে। যখনই আপনার কাছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে থাকবে, অ্যারের মধ্যে মাল্টিপল অ্যারে থাকবে এবং সেখান থেকে টোটাল কতগুলো অবজেক্ট আছে তার কাউন্ট বার করতে হবে, তখন যে মেথডটা আপনি ইউজ করবেন সেটার নাম হলো ফ্ল্যাট। ওকে? বলা থাকলো। ফ্ল্যাট কি করবে? ফ্ল্যাট আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে ফ্ল্যাট করে ওয়ান ডাইমেনশনাল অ্যারে তৈরি করবে। তার মানে আমি যদি temp1 ডট ফ্ল্যাট এইটা ইউজ করি, এই পার্টিকুলার অ্যারে মেথড, ১ম অ্যারে মেথড, তাহলে দেখুন কি হবে? ও কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাকে ফ্ল্যাট করে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বানিয়ে নিয়েছে। বানিয়ে প্রত্যেকটা অ্যারের যে এলিমেন্টগুলো ছিল সেগুলোকে বার করে এই পার্টিকুলার অ্যারের মধ্যে রেখে দিয়েছে। এবার আমি জানি যে ১ম যে অ্যারেটা সেটা হচ্ছে ১ম মুভি। সেকেন্ড যে অ্যারেটা সেটা সেকেন্ড মুভি। ১ম অ্যারের মধ্যে ৫ টা থাকুক, ১০ টা থাকুক, ১৫ টা থাকুক, সবকটা হচ্ছে তার রিভিউয়ার রেটিং। সেম হচ্ছে এর ক্ষেত্রে। তো আমি যদি ফ্ল্যাট করি তাহলে এই ১ম মুভির সমস্ত রিভিউ রেটিং, ২য় মুভির সমস্ত রিভিউ রেটিং সব মিলে একটা পার্টিকুলার অ্যারেতে চলে আসলো। এইবারে যদি এই অ্যারেটার ডট লেংথ করি, তার মানে পেয়ে গেলাম যে টোটাল কতগুলো রিভিউ, কতগুলো রেটিং পেয়েছি। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি আবার স্টোর অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল করি, এই জিনিসটা আবার একটা ভেরিয়েবলের মধ্যে এড হয়ে গেল, সেটার নাম হচ্ছে temp2। তার মানে আমি যদি এবারে temp2 ডট লেংথ করি, তাহলে আমি পেয়ে গেলাম টোটাল আমার কাছে ৩ টে রিভিউ, ৩ টে রেটিং আছে। যেটা আমি গুনে বলে দিতে পারছিলাম। কিন্তু আমি প্রোগ্রামেটিক্যালি বার করলাম, কারণ কালকে এইটার সংখ্যা হয়ে যেতে পারে ১০০০, ২০০০, ৪০০০, ১ মিলিয়ন, আমি জানি না। তখন আমি গুনতে পারবো না। প্রোগ্রাম ডান। ১ম প্রোগ্রাম যে কতগুলো রিভিউ আছে, কতগুলো রেটিং আছে এটা জানা গেল। কতগুলো টোটাল মুভিজ আছে খুব ইজি। সেটা হলো temp1
ডট লেন্থ, আমার কাছে দুখানা মুভি আছে। প্রথম যে অ্যারেটা ছিল সেটা লেন্থ বার করলে আমার কাছে দুখানা মুভি আছে। সেকেন্ড যেটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হলো যে আমাকে একটা অ্যাভারেজ, একটা গড় গণনা করতে হবে, যে গড়টা দেবে আমাকে যে টোটাল যে রেটিং আছে এটার মধ্যে যদি আমরা এবার এক্সপ্যান্ড করি টেম টুকে, আমরা দেখব প্রথম মুভির যে রেটিং, প্রথম মুভির রেটিং হলো 4, দ্বিতীয় মুভির যে রেটিং সে দ্বিতীয় মুভির রেটিং হলো 5, তৃতীয় মুভির রেটিং হলো আবার 5। তার মানে গড় রেটিং কত? 4 প্লাস 5 প্লাস 5 কত হলো? 14। তাকে ভাগ করতে হবে কত দিয়ে? 3 খানা রেটিং পাওয়া গেছে 3 দিয়ে। তার মানে 14/3 মানে 4 পয়েন্ট সামথিং হচ্ছে অ্যাভারেজ রেটিং। এটা আমাকে বার করতে হবে। এইটাকে আমরা প্রোগ্রামেটিক্যালি কি করব? যেহেতু আমার কাছে 3 খানা মুভি আছে আমার কাছে এখন, আমি এটা ভেরি ইজিলি করতে পারি যে এই পার্টিকুলার টেম টু এলিমেন্ট অফ পজিশন 0 প্লাস পজিশন 1 প্লাস পজিশন 2 ডিভাইডেড বাই এই পার্টিকুলার অ্যারের লেন্থ হুইচ ইজ 3 আমাকে ভ্যালুটা দিয়ে দেবে। কিন্তু আমি সেটা করব না। তার কারণ এখানে কালকে 1000টা থাকতে পারে। আমি কখনো এই টেম 2 তার সাবস্ক্রিপ্ট 0 প্লাস 1 প্লাস 2 1000 অব্দি আমি যাব না। আমাকে এই ক্ষেত্রে যেই পার্টিকুলার মেথডের উপরে ভরসা নিতে হবে সেইটার নাম হলো রিডিউস। এবারে জাভাস্ক্রিপ্টে যখনই আমরা জাভাস্ক্রিপ্টের মেথড নিয়ে কথা বলি, যখন রিডিউস আসে তখন একটা বেশ কাঁপাকাঁপি একটা ব্যাপার চলে আসে। আরে বাবা, রিডিউস নিয়ে কাজ করবো, রিডিউস তো খুব কঠিন। রিডিউস একদম সোজা। চলুন বুঝে নিই রিডিউস। এটা করার সাথে সাথে এইটাই বলছি পাওয়ার, যে আপনাকে গিয়ে প্রথমে থিওরি পড়ার দরকার নেই। আপনি প্রথমে ইউজ কেস নিন, প্রবলেম নিন এবং সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন। সেটাকে সলভ করার সাথে সাথে দেখবেন যে কতগুলো মেথড আপনি ইউজ করে দিচ্ছেন, সাবলীলভাবে ইউজ করে দিচ্ছেন। ঠিক আছে? আমরা যখন আরও কমপ্লেক্স প্রবলেম নেব তখন আরও কমপ্লেক্স ইউজেস দেখবো সেম মেথডগুলো কিন্তু সেমই থাকবে। রিডিউসই থাকছে, ফ্ল্যাটই থাকবে, কিন্তু একটু কমপ্লেক্স সিনারিও তখন দেখবো সেই সময়। তাহলে আমাকে যদি রিডিউস ইউজ করতে হয়, কেন রিডিউস ইউজ করব? কারণ রিডিউস এমন একটা মেথড যেটা একটা রিডিউসার ফাংশন নেয়। রিডিউসার মানে কি? রিডিউস মানে কি? কোনো জিনিসকে কম করা। রিডিউসার মানে যে কোনো জিনিসকে কম করছে। কে কম করছে? একটা ফাংশন কম করছে। কিসে কম করছে? যদি আমরা কোনো একটা জিনিস থেকে শুরু করি, সেটাকে ক্যালকুলেট করে একটা নাম্বার বানাচ্ছে। একটা নাম্বারে কম করছে। এই যে ফাংশনটা কাজ করছে এর উপরে, সেটাকে বলা হচ্ছে রিডিউসার ফাংশন। এবং রিডিউসার ফাংশনটা যেখানে ইউজ হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিডিউস ফাংশন। ঠিক আছে? তাহলে অ্যারের ক্ষেত্রে যে রিডিউস ফাংশনটা আছে এটা এইভাবে কাজ করে। সে একটা রিডিউসার ফাংশন নেয় অ্যাজ অ্যান আর্গুমেন্ট। সেই রিডিউসার ফাংশনটাকে সে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করে আমরা যে লজিকটা লিখি রিডিউসার ফাংশনের মধ্যে, সেই ফাংশনের যে লজিকটা সেটাকে অ্যাপ্লাই করে প্রত্যেকটা এলিমেন্টে। অ্যাপ্লাই করে তার একমাত্র মোটিভ যেটা থাকে, একমাত্র লক্ষ্য যেটা থাকে সেটা হচ্ছে একটা নাম্বার বার করা। সেটাকে ছোট করতে একটা নাম্বার বার করা। তার মানে আমি এই যে পার্টিকুলার অ্যারে এর উপরে রিডিউস ফাংশন লাগাতে পারি। লাগিয়ে কি করতে পারি যে প্রত্যেকটা যে রেটিং, এই প্রত্যেকটা রেটিংকে একসাথে করে প্রত্যেকটা রেটিংয়ের সামেশন বার করতে পারি। মানে এই যে প্রথম রেটিং, এই প্রথম রেটিং নিই, তারপরে দ্বিতীয় রেটিং নিই, তারপরে তৃতীয় রেটিং নিই, নিয়ে তার একটা সামেশন বার করতে পারি। সামেশন মানে যোগফল বার করতে পারি। মানে 4 প্লাস 5 প্লাস 5 রিডিউসার ফাংশন দিয়ে। কিভাবে দেখে নিই? টেম 2, তার উপরে কাজ করছি আমরা। টেম 2 কে আরেকবার লিখে নিই। এই হলো টেম 2, কারেক্ট? তাহলে এর উপরে যদি আমরা রিডিউসার ফাংশন লাগাই, তাহলে করব টেম 2 ডট রিডিউস। এবার আমি বলেছিলাম যে এ নেয় কি? একটা রিডিউসার ফাংশন নেয়। এই হলো তার রিডিউসার ফাংশন। ঠিক আছে? এটাকে আমরা অ্যারো ফাংশন দিয়ে লিখতে পারি বা নরমাল ফাংশন দিয়েও লিখতে পারি। আমি অ্যারো ফাংশন দিয়ে লিখছি আপাতত। এই যে রিডিউসার ফাংশন, এই রিডিউসার ফাংশন দুখানা আর্গুমেন্ট নেয়। ফার্স্ট যে আর্গুমেন্টটা নেয় সেটার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। বলছি একটু পরে অ্যাকুমুলেটর কি। আরেকটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট, যার উপরে এই রিডিউসার ফাংশনটা অ্যাপ্লাই হবে। এই পার্টিকুলার অ্যারের কারেন্ট এলিমেন্ট। এই রিডিউসার ফাংশন এই পার্টিকুলার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হবে। এবার যখন আমি অ্যাপ্লাই করছি, করে এইখানে আমার যে রিডিউসার ফাংশনের লজিক লিখছি, তার যে রিটার্ন ভ্যালু, সেই রিটার্ন ভ্যালুটা আমাকে কোন জায়গাতে ধরতে হবে, যাতে প্রত্যেকটা এলিমেন্টের উপর যখন রিডিউসার ফাংশন কাজে লাগছে, ও যে জিনিসটা রিটার্ন করছে সেটা অ্যাকুমুলেটরের মধ্যে অ্যাড হতে যাবে। এই যে অ্যাকুমুলেটর, এই অ্যাকুমুলেটরকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি যে কোনো একটা নাম্বার দিয়ে। আমি করছি 0 দিয়ে, যেহেতু আমি অ্যাডিশন করছি। এইবার এখানে এসে আমি যে রিডিউসার ফাংশন লিখবো সেটা লিখবো রিটার্ন যে অ্যাকুমুলেটর, যেটা এখনো পর্যন্ত অ্যাকুমুলেট হয়েছে, প্লাস আইটেম মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্টের কিসের ওপরে আমার এখন কাজ চলছে সেটা হচ্ছে রেটিং। ফার্স্ট এলিমেন্টের ডট রেটিং। ওকে? এটা এটা হবে আইটেম। ওকে? তার মানে আমি কি করলাম? প্রথম যখন ইটারেশন হলো তখন অ্যাকুমুলেটর 0, কারণ আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি।
প্রথম আইটেম কি এইটা, তাহলে এইটা রেটিং কত 4, তাহলে 0 প্লাস আইটেম ডট রেটিং কত হলো 4। এবার অ্যাকুমুলেটরের ভ্যালু কত হয়ে গেল 4। সেকেন্ড এলিমেন্ট কোনটা, এইটা, তার রেটিং কত 5। অ্যাকুমুলেটরের ভ্যালু কত ছিল 4 প্লাস আইটেম ডট রেটিং 5, এখন অ্যাকুমুলেটরের ভ্যালু কত হয়ে গেল 9। থার্ডের রেটিং কত আবার 5, অ্যাকুমুলেটরের ভ্যালু কত ছিল 9, 9 প্লাস 5 কত হলো 14, অ্যাকুমুলেটরের ভ্যালু কত হলো 14। প্রত্যেকটা টাইমে রিডিউসার ফাংশন থেকে ফাইনালি অ্যাকুমুলেটরকে রিটার্ন করা হবে, এবং এই যে অ্যাকুমুলেটর সেটা নেক্সট ইটারেশনে যখন এই রিডিউস ফাংশন নেক্সট এলিমেন্টের উপরে কাজ করছে তখন সে সবসময় আপডেটেড অ্যাকুমুলেটরকে পাবে। বোঝা গেল রিডিউসার ফাংশন কীভাবে কাজ করে, ভেরি ইজি। প্রত্যেকটা এলিমেন্টের উপরে এই রিডিউস ফাংশন এই রিডিউসার ফাংশনকে কাজে লাগাবে, যেখানে কাজ হচ্ছে আপনি যে পার্টিকুলার লজিকটা লিখে রিটার্ন করছে, আপনাকে কিছু রিটার্ন করতেই হবে, যে পার্টিকুলার লজিকটা লিখে আপনি রিটার্ন করছেন সেইটা অ্যাকুমুলেটরে গিয়ে জমা হবে। যখন সেকেন্ড থার্ড ফোর্থ যে কোনো এলিমেন্টের ওপরে নেক্সট টাইম যখন সে অ্যাপ্লাই করবে রিডিউসার ফাংশনটা, সে প্রিভিয়াস যে অ্যাকুমুলেটরের ভ্যালুটা পেয়েছে সেই অ্যাকুমুলেটরের আপডেটেড ভ্যালুটা এখানে পাবে। সেটাকে কাজে লাগিয়ে আপনি আবার জিনিসপত্র যেভাবে আপনার লজিক সেভাবে কাজ করাতে পারবেন। আমি যেহেতু এখানে প্রত্যেকটা জিনিসের সামেশন করছিলাম, সেই জন্য অ্যাকুমুলেটরকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে এরকম লজিক করেছি। আপনি যদি মাল্টিপ্লিকেশন করতে চান আপনি এখানে মাল্টিপ্লিকেশন করবেন, আপনার সেই ধরনের লজিক করবেন। আমি এখানে অ্যাডিশনের লজিকটা করছি। তাহলে আমি পেয়ে গেলাম এই অ্যাডিশন করে যে টোটাল রিভিউ কত। তো আমি এরকম করতে পারি যে টোটাল রিভিউ আমি পেলাম হচ্ছে এত, টোটাল নট টোটাল রিভিউ, টোটাল রেটিং আমি পেয়ে গেলাম টোটাল রেটিং। তো আমার টোটাল রেটিং আমার কাছে হলো 14। তাহলে আমি যদি করি টোটাল রেটিং ডিভাইডেড বাই এই যে টেম 2 আছে, এই টেম 2র লেন্থ, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে অ্যাভারেজ রেটিং। এবার এইটাকে আমি অ্যাকচুয়ালি ডট টু ফিক্সডের মধ্যে রেখে 2 প্রিসিশন করে দিতে পারি, 4.67 পেয়ে গেলাম এই ভ্যালুটা, স্ট্রিং ভ্যালু পাবো, দ্যাটস ওকে, কারণ আমি এটাকে আর ফার্দার কোনো কম্পিউটেশন করছি না। তাহলে এই হলো আমার প্রথম যে 3টে বক্স তার লজিক। আমি অ্যাভারেজ রেটিং পেয়ে গেছি, আমি টোটাল কতগুলো মুভি সেটা পেয়ে গেছি, প্লাস আমি টোটাল কতগুলো রেটিং সেটাও পেয়ে গেছি। তো চলুন, এবার তো আমার কাছে লজিক আছেই, এখান থেকে আমি কপি পেস্ট করতেই পারি এবং আমার লজিকটাকে লেখা শুরু করতে পারি। তারপরে এসে ভাববো যে নিচেরটার জন্য কী কী করতে হবে। আচ্ছা, এখানে এসে আমি একটা ফাংশন লিখি প্রথমে, যেটার নাম দিই ইনিট, ইনিশিয়ালাইজ ফাংশন। এই ইনিটকে আমি এখানে কল করব, যাতে যখনই আমার index.js লোড হচ্ছে তখন ইনিট ফাংশন কল হয়ে যায়। এবং ইনিট ফাংশনের মধ্যে এসে আমি লিখে নিই কনস্ট, প্রথমে মুভিজের যে ডেটাটা মুভি রিভিউ ডেটা সেটা চলে আসবে হচ্ছে এই গেট মেথড থেকে, পেয়ে গেলাম। এবার প্রথমে এই যে স্ট্যাটিস্টিক্স, উপরের যে স্ট্যাটিস্টিক্স সেটাকে আমরা পেইন্ট করব। তো সেই জন্য একটা ফাংশন নিই, সেটার নাম বলে দিই পেইন্ট স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এর মধ্যে কি পাঠাতে পারি, আমরা এই মুভি রিভিউ ডেটাকে পাঠিয়ে দিই, তার কারণ হচ্ছে এইখান থেকে ডেটা নিয়ে আমাদের সমস্ত ক্যালকুলেশন শুরু হবে। এবার এইখানে আমি লিখে নিই এই ফাংশনটা, যেটার নাম হচ্ছে পেইন্ট স্ট্যাটিস্টিক্স এবং যেটা পাচ্ছে হচ্ছে মুভি রিভিউ ডেটা। অলরাইট, তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, মুভি রিভিউ ডেটা নিয়ে এটাকে প্রথমে ফ্ল্যাট করেছিলাম, যাতে ওই অ্যারেটার ভেঙে গিয়ে একটা ফ্ল্যাট অ্যারে থাকে এবং সেখান থেকে লেন্থ বার করলেই আমি পেয়ে যাবো যে টোটাল কতগুলো রিভিউজ আছে, তাই তো। প্রথম আমরা কাজটা করেছিলাম আমাদের কনসোলে। তো সেই কারণে প্রথমে কনস্ট ফ্ল্যাট রিভিউ ডেটা ইকুয়ালস টু যে মুভি রিভিউ ডেটা পেয়েছি আমি সেটা ডট ফ্ল্যাট। এবারে কনস্ট টোটাল মুভিজ কত হবে, আমি যে টোটাল মুভিজ রিভিউ ডেটা পেয়েছি সেটার লেন্থ, সেটা হচ্ছে আমার টোটাল মুভিজ, এটা আমরা পেয়ে গেছি। অলরাইট, এবার টোটাল রিভিউজ কতগুলো আছে, যেটা ফ্ল্যাট রিভিউ ডেটা আছে, মানে ফ্ল্যাট হওয়ার পরে সিঙ্গেল অ্যারের মধ্যে 3খানা চলে এসেছিল, তার যে লেন্থ সেটা হচ্ছে টোটাল রিভিউজ। তো এইবারে জিনিসগুলো একদম তাড়াতাড়ি হবে, টোটাল রিভিউজ পেয়ে গেলাম ফ্ল্যাট রিভিউ ডেটা থেকে তার লেন্থ, কারণ ওটাকে আমরা বুঝেছিলাম। টোটাল রেটিং কতটা হবে, এই যে ফ্ল্যাট রিভিউ ডেটা যেটার মধ্যে 3খানা মুভির রিভিউ আর রেটিং আছে, সেটার উপর আমরা কি চালিয়েছিলাম, রিডিউস চালিয়েছিলাম, রিডিউস চালিয়ে টোটাল রেটিং বার করেছিলাম। তাহলে সেটাকে এখানে করব কনস্ট টোটাল রেটিং ইকুয়ালস টু এই যে ফ্ল্যাট যে রিভিউ ডেটা ডট রিডিউস। এখানে আমরা কি পাই, একটা রিডিউসার ফাংশন পাই, সেটা নেয় অ্যাকুমুলেটর আর হচ্ছে প্রত্যেকটা আইটেমকে। এটাকে নিয়ে এর মধ্যে আমি কি করি, আমি এর মধ্যে যথারীতি করি রিটার্ন অ্যাকুমুলেটর ডট আইটেম ডট রেটিং এবং আমি অ্যাকুমুলেটরকে ইনিশিয়ালাইজ করি 0 দিয়ে। গ্রেট, তাহলে টোটাল রেটিং পেয়ে গেলাম। অ্যাভারেজ রেটিং কি হবে, কনস্ট অ্যাভারেজ রেটিং ইকুয়ালস টু টোটাল রেটিং ডিভাইডেড বাই টোটাল যতগুলো আমি রিভিউজ পেয়েছি আপাতত, এটা হচ্ছে টোটাল রিভিউজ। এবং এই যে টোটাল জিনিসটা এইটাকে নিয়ে আমি করেছিলাম 2 ফিক্সড এবং এখানে আমি 2 প্রিসিশন অবধি গিয়েছিলাম, এই হয়ে গেল আমার অ্যাভারেজ রেটিং। তাহলে যেগুলো এখানে
লাগাতে হবে। প্রথম হচ্ছে টোটাল মুভিস এখানে আসবে, টোটাল রিভিউস এখানে আসবে, অ্যাভারেজ রেটিং এখানে আসবে, এই জিনিসগুলো এখানে চলে আসবে। এবারে আমার শুধুমাত্র ডম ম্যানিপুলেশনের পালা। ডম ম্যানিপুলেশন করার জন্য প্রথমে আমাকে এক এক করে এই সমস্ত ডিভগুলোকে তুলতে হবে যাতে আমি এখানে অ্যাকচুয়াল ভ্যালুকে ইনজেক্ট করতে পারি। এই যে ডিভ এটাকে আমি সিগনিফাই করব বা চিনব কি করে, এই পার্টিকুলার আইডি দিয়ে, টি মুভিস আইডি, তাই তো? তাহলে ডম ম্যানিপুলেশন প্রথমে ওটাকে নিয়ে নিই, টোটাল মুভিজ যেখানে দেখাবো, const total movies element el equals to document dot get element id করতে পারি, সেই get element id দিয়ে আমি সেই জিনিসটাকে তুলে আনতে পারি, তাই তো? তাহলে আমি কি করব, get element by id, পেয়ে গেলাম এলিমেন্ট। এবার এখানে দেখুন আমাকে একটা জিনিস তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এলিমেন্ট আমাকে তুলতে হবে, এখানে 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 প্রত্যেকটা এলিমেন্টকে তোলার পরে তার মধ্যে তার যে ভ্যালুগুলো, মানে এইখানে যে টোটাল মুভিজ এলিমেন্ট সেটা হচ্ছে এইটা, এই ডিভটা, এবং তার ভ্যালু হচ্ছে এই টোটাল, আচ্ছা এটা স্পেলিং মিস্টেক হয়েছে, টোটাল মুভিজ করি, হ্যাঁ, এই যে টোটাল মুভিজ এটাকে আমাকে এর মধ্যে অ্যাড করতে হবে। সিমিলারলি রিভিউজের এলিমেন্ট আমাকে আবার তুলতে হবে এবং রিভিউজের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটাকে অ্যাড করতে হবে, এবং অ্যাভারেজ রেটিংয়ের ক্ষেত্রেও সেম। তো সেই জন্য এই যে অ্যাডিশনের ব্যাপারটা, এটাকে বারবার বারবার না লিখে আমরা একটা মেথড আবার করে নিতে পারি, যেটার নাম আমরা দিতে পারি অ্যাড স্ট্যাট বা অ্যাড স্ট্যাটিস্টিক, যে কোনো নাম। সেখানে আমরা কি রাখতে পারি, যে এলিমেন্টে গিয়ে অ্যাড হবে এবং যেই ভ্যালুটা অ্যাড হবে সেটা হচ্ছে টোটাল মুভি যেটা অ্যাড হবে সেইটাকে আমরা পাস করে দেবো, এবং পাস করিয়ে দিয়ে তার মধ্যে আমরা সমস্ত জিনিসপত্রকে করব, যেমন অ্যাড স্ট্যাট, অ্যাড স্ট্যাট, যেমন অ্যাড স্ট্যাটকে যদি আমি লিখতে চাই এখন, আমি লিখব ফাংশন অ্যাড স্ট্যাট, এখানে আসবে এলিমেন্ট কমা ভ্যালু, এবং এর মধ্যে আমার কাছে আছে এলিমেন্ট মানে হচ্ছে এই পার্টিকুলার ডিভটা। এই স্প্যানটা তো হার্ড কোরের, এই স্প্যানটা আমার আর দরকার নেই কারণ আমি এর ভিতরে ক্রিয়েট করবো এবার। এবং এই স্প্যানের মধ্যে একটা ক্লাস লাগানো ছিল, না কোনো ক্লাস লাগানো ছিল না, ঠিক আছে, এই স্প্যানকে আমি এবার ক্রিয়েট করব, এবং স্প্যানকে ক্রিয়েট করে তার মধ্যে এই ভ্যালুটাকে আমি ইনজেক্ট করে দেবো। তাহলে এখানে এসে প্রথমে আমি একটা স্প্যানকে ক্রিয়েট করি, কনস্ট স্প্যান এলিমেন্ট ইকুয়ালস টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট স্প্যান। এখন যেটা আমাকে অ্যাড করতে হবে সেটা হবে স্প্যান ইএল ডট ইনার টেক্সট ইকুয়ালস টু ভ্যালু। এইবারে স্প্যানের মধ্যে ভ্যালুটা অ্যাড করার পরে আমার কাছে যে এলিমেন্ট পাস হয়েছিল তার মধ্যে আমাকে এই স্প্যান ইএল আমি অ্যাড করে দিতে পারি। দেখুন এখানে অলরেডি 2 চলে এসেছে, গ্রেট। এবারে এইটাকে একটু বড় করতে পারি, তার কারণ হচ্ছে আমি এই যে জিনিসটা এটাকে এখানে এসে এর উপরে একটা ক্লাস অ্যাড করতে পারি। যেমন ধরুন আমি এখানে অ্যাড করতে পারি ক্লাস লিস্ট ডট অ্যাড, এখানে ধরুন আমি টেক্সট 6 এক্সেল, মানে অনেক বড় করে দিলাম এটাকে, দেখুন এত বড় যাতে প্রজেক্টেড ভাবে দেখানো যায়, ঠিক আছে? তো সেই কারণে তাহলে এখানে মুভির যে অ্যাকচুয়াল ডেটা, দুখানা মুভি আছে আমার কাছে, সেটা চলে এসছে। তাহলে সিমিলারলি আমি কিন্তু এই যে জিনিসটা শুধুমাত্র আমাকে এখন কত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দেখুন, এটাকে আমি দুবার কপি করব, পেস্ট করব, করে টোটাল মুভিজের পরে আমি নিয়ে আসবো হচ্ছে অ্যাভারেজ। তাহলে এখানে হলো আমার অ্যাভারেজ, এবং অ্যাভারেজের জন্য আমি নেব হচ্ছে অ্যাভারেজ রেটিংয়ের যে আইডি সেইটা নিয়ে এখানে এসে সেই আইডি দিয়ে সেই ডিভকে তুলে নিয়ে আসবো, এবং এখানে অ্যাভারেজ রেটিংয়ের যে এলিমেন্ট সেটাকে আমি পাস করিয়ে দেবো, এবং তারপরে হচ্ছে অ্যাভারেজ রেটিংয়ের যে ভ্যালু সেটাকে আমি এখানে পাস করিয়ে দেবো। গ্রেট, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটা চলে গেছে, তার কারণ হচ্ছে এখানে কনস্ট দুবার ইউজ করা হয়েছে, এটাকে ফিক্স করলেই তিনটেই চলে আসবে। বুঝে গেলেন যে এই ব্যাপারটা কীভাবে হলো। তৃতীয়টার জন্য আমরা আবার তৃতীয় ডিভে যাব, তার আইডিটাকে নিয়ে আসবো, তার আইডিটাকে নিয়ে এসে এখানে তার আইডিটাকে পাস করে দিলাম, তাহলে থার্ড ডিপটা আমি পেয়ে গেলাম, এবং থার্ড ডিপটা হচ্ছে টোটাল কতগুলো রিভিউ আছে তার জন্য। তো সেই জন্য এটার নামটা অ্যাপ্রোপ্রিয়েটলি টোটাল রিভিউজ দিয়ে দিই, এখানে টোটাল রিভিউজটাকে পাস করিয়ে দিই, এবং টোটাল রিভিউজের যে নাম্বারটা ছিল সেটাকে কপি করে আমি এখানে সেটাকে পাস করে দিই। ওকে, এবার এখানে ছোট ছোট যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই কারণে যে আমার এখানে এই স্প্যানগুলো এখনও হার্ড কোডেড আছে, এই হার্ড কোডগুলো আমার দরকার নেই, আমার এখানে দরকার নেই। তাহলে টোটাল মুভি দুটো, টোটাল যে অ্যাভারেজ রেটিং 4.67, এবং টোটাল আমি কতগুলো রিভিউজ বা রেটিং পেয়েছি সেটার ভ্যালু হচ্ছে 3। কি পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমরা একটা জিনিস নিয়ে শুরু করেছিলাম, এখানে হার্ড কোডেড ভ্যালুগুলো এবার হাটিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত জিনিসগুলো যেগুলো এসছে আমাদের নিজস্ব কম্পিউটেশন থেকে এসছে। ডম ম্যানিপুলেশন, সাধারণ মাপের ডম ম্যানিপুলেশন, কিন্তু যে জিনিসগুলো বোঝার সেগুলো হচ্ছে আমরা অলরেডি একটা ফ্ল্যাট মেথড বুঝে নিয়েছি, একটা রিডিউস মেথড বুঝে নিয়েছি, এবং অ্যারের কীভাবে লেন্থ করতে হয় এবং সেই লেন্থগুলোর ডেটা কীভাবে কাজে লাগাতে হয় সেগুলো বুঝে নিয়েছি, এবং তার সাথেও
কিভাবে ফাংশনালি জিনিসগুলোকে ভাঙতে হয় যাতে সেম কোডটাকে এই প্রত্যেকটা জায়গাতে তো আমি স্প্যান অ্যাড করছি এবং স্প্যানের মধ্যে ভ্যালু অ্যাড করছি। এই প্রত্যেকটা জিনিসকে বারবার না লিখে এখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি যাতে সেই ফাংশন দিয়ে ব্যাপারটাকে ঘোরাতে পারি। এইবারে লাস্ট যে জিনিসটা বাকি হলো সেটা হলো এইখানে আমার কাছে এই যে ৩ টে রিভিউ আর রেটিং আছে, এই ৩ টে রিভিউ আর রেটিংকে এখানে প্রিন্ট করতে হবে যে কে সেই রিভিউ রেটিংগুলো দিয়েছে এবং কোন সময় তারা সেই রিভিউ রেটিংগুলো দিয়েছে, সেই ভ্যালুগুলোকে আমাকে প্রিন্ট করতে হবে। চলুন আমরা সেটাকে করে দেখি এবার। আমরা আবার চলে আসলাম আমাদের কমান্ড প্রম্পটে। কারণ হচ্ছে এখানে এসে আমরা লজিকটাকে বুঝে নেব, তৈরি করে নেব, তারপর সেম লজিকটাকে আমরা গিয়ে ভিএস করে লাগিয়ে দিব। তাই তো? তাহলে সেম আমাদের ইনিশিয়াল যে ডেটা স্ট্রাকচার আমাদের কাছে এসেছিল, সেই ডেটা স্ট্রাকচার আমাদের কাছে একটা অ্যারে আছে যার মধ্যে দুখানা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট আবার অ্যারে এবং প্রত্যেকটা অ্যারের মধ্যে প্রত্যেকটা মুভি ডিটেলস আছে। এটা আমার কাছে আছে। এবার আমাকে কি করতে হবে? আমার কাজ হলো যে এইখান থেকে এই জিনিসগুলোকে বার করতে হবে, করে আমাকে এখান থেকে ইটারেট করে এর মধ্যে লিখে দিতে হবে। সিম্পল একটা কাজ। এটা অনেকভাবেই করা যেতে পারে, কিন্তু যেভাবে আমি ভাবছি সেটা হচ্ছে যে এই যে জিনিসটাকে আছে, আমার কাছে তো ফ্ল্যাট অ্যারে অলরেডি আছে। আমি যে এই জিনিসটাকে আবার একটা ধরে নিই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে, তাহলে temp1 আছে। আমার কাছে temp1 ডট যদি ফ্ল্যাট করা হয়, তাহলে তো আমার কাছে এরকম ফ্ল্যাট অ্যারে আছেই অলরেডি। তাহলে ফ্ল্যাট অ্যারে যদি থাকে আমার কাছে, ফ্ল্যাট অ্যারের উপরে যদি আমি সিম্পলি এর উপরে যদি আমি লুপ করি, ম্যাপ করি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাওয়ার কথা। কারণ প্রথমবার আমি ম্যাপ করলাম, ম্যাপ করে প্রথম এলিমেন্ট তুলে নিলাম। ও ম্যাপ কি কাজে লাগে আমি তো বলিনি এখনো। ঠিক আছে? যারা নতুন ম্যাপের ক্ষেত্রে, ম্যাপ অ্যারের আরেকটা মেথড, যেই মেথডটা ইউজ হয় যে আপনি যে সোর্স অ্যারে নিচ্ছেন, সেই সোর্স অ্যারে থেকে কোনো রকম লজিক লাগিয়ে একটা নতুন অ্যারে যদি আপনি তৈরি করতে পারেন। এর নাম ম্যাপ এই কারণেই যে আপনি এর মধ্যেকার কোনো ভ্যালুকে ম্যাপ করে অন্য আরেকটা ভ্যালুকে তৈরি করবেন। ঠিক আছে? এবার ম্যাপ একটা দারুণ একটা মেথড, খুব ইউজফুল মেথড, একটা মোস্ট ইউজ অ্যারে মেথড, যেখানে কি হয় যে একটা অ্যারের ওপরে প্রত্যেকটা এলিমেন্টের ওপরে আপনি একটা লজিক লাগাতে পারেন। এই লজিক লাগিয়ে প্রত্যেকটা এলিমেন্টের উপরের যে ভ্যালু আছে, প্রত্যেকটা এলিমেন্টের যে ভ্যালু আছে, সেগুলোকে কোনো একটা অন্য ভ্যালুকে ম্যাপ করতে পারেন। যেমন একটা সিম্পল জিনিস হতে পারে যে ধরুন আপনার কাছে একটা অ্যারে আছে যেটার মধ্যে 1, 2, 3, এটাকে আপাতত ভুলে গেলাম যে 1, 2, 3 এরকম আছে একটা অ্যারে। এবার আপনি চান যে আপনি আরেকটা অ্যারে তৈরি করবেন যার মধ্যে এই প্রত্যেকটা এলিমেন্টের ডাবল চলে আসবে। তাহলে এইটাকে যদি আমি আবার গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট করি, তাহলে আমি এরকম করতে পারি যে temp2 ডট ম্যাপ, এর মধ্যে কি আসবে, প্রত্যেকটা এলিমেন্টের উপরে যেহেতু ম্যাপটা অ্যাপ্লাই হবে, ম্যাপের লজিকটা, সেই জন্য প্রত্যেকটা এলিমেন্ট আপনি পাবেন এবং প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এইখানে আপনি আপনার লজিক লিখতে পারেন যে আপনি কিভাবে ম্যাপ করতে চাইছেন। আপনি সিম্পলি যদি করেন রিটার্ন এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্ট আপনি চান যে প্রত্যেকটা এলিমেন্টকে ডাবল করে দিতে, তাহলে এর যে আউটপুটটা হবে দেখুন 246, প্রত্যেকটা এলিমেন্টকে ডাবল করে আপনি একটা নতুন অ্যারে বার করেছেন। মানে আপনার ইনপুট অ্যারে ছিল 1, 2, 3, আউটপুট অ্যারে হয়েছে 246। ইনপুট অ্যারেকে তার ডাবল করে ম্যাপ করে বার করেছেন। এটা হচ্ছে ম্যাপের ফান্ডা। এবার এই যে ম্যাপ হচ্ছে, ম্যাপ হওয়ার সময় বেস্ট জিনিসটা কি হচ্ছে, আপনি প্রত্যেকটা জিনিসের উপরে ইটারেট করছেন, তাই না? প্রত্যেকটা এলিমেন্টের উপর ইটারেট করছেন, আপনি অ্যারের মধ্যে ইটারেট করছেন, মানে লুপ করছেন। তো সেক্ষেত্রে ফর লুপের জায়গাতে আপনি অনেক ক্ষেত্রেই ম্যাপ ইউজ করতে পারেন। তো সেই জন্য আমি ভাবছি এখানে আমরা ম্যাপকে ইউজ করতে পারি। ম্যাপকে ইউজ করে আমাদের যে temp1 ছিল, এই temp1 এর উপরে আমরা করে দিয়েছিলাম হচ্ছে ফ্ল্যাট। এই ফ্ল্যাটকে যদি আমি এবার গ্লোবাল ভেরিয়েবলে ধরে নিই, পেলাম temp3। temp3 এর মধ্যে আমি যদি ম্যাপ করি এবং ম্যাপ করে প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি এরকম বার করে নিই এবং বার করে এই জায়গাতে আমি কিন্তু রিটার্ন করতে পারি বা আমি যা কিছু করতে পারি যে ইলেম, মানে প্রত্যেকটা এলিমেন্ট ডট প্রত্যেকটা এলিমেন্টের যে টাইটেল, দেখুন আমি একটা অ্যারে পেয়েছি যার মধ্যে প্রত্যেকটা মুভির টাইটেল এসছে। টাইটেল যদি আমি বাদ দিই, যদি বাই করি, দেখুন প্রত্যেকটা রিভিউ যারা দিয়েছে তাদের নাম এসছে। আমি যদি রেটিং করি তাহলে প্রত্যেকটা রেটিংও আসবে। তার মানে হচ্ছে এটাকে আমি যদি সিম্পলি কিছু রিটার্ন না করি, আমি অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারি। মানে আমি এলিমেন্ট তৈরি করতে পারি, UL/LI তৈরি করতে পারি, ডিভে গিয়ে অ্যাড করতে পারি, এত কিছু কাজ তো করতেই পারি, তাই না? তো চলুন এবারে আমরা কি করি, আমরা সিম্পলি এটাকে ম্যাপ করে এই যে পার্টিকুলার প্রবলেম, যে লাস্ট যে প্রবলেমটা, সেটাকে আমরা সলভ করি। তো সেই কারণে এটাকে আবার ছোট করে আমরা ইনিটের মধ্যে চলে আসবো। প্রথমে করেছিলাম পেইন্ট স্ট্যাটিস্টিক্স, এটা হয়ে গেছে। এবার আরেকটা মেথড নেব যেটার নাম দেবো পেইন্ট মুভি ডেটা। মুভি ডেটা নেবে এর মধ্যে,
এই পেইন্ট মুভি যেটা নিয়ে আমি চলে যাই একটু নিচে এই জায়গাতে, কারণ বাকি সমস্ত স্ট্যাটিস্টিক্সের মেথড আছে ওগুলোতে এখন হাত দেবো না। এখানে এসে আমরা করে নিই ফাংশন পেইন্ট মুভি ডেটা, নেবে হলো মুভি ডেটা। এক্সেলেন্ট। প্রথমে কি করবো, প্রথমে ফ্ল্যাট করে নেবো, তার কারণ হচ্ছে ওই অ্যারে থেকে বার করে একটা সিঙ্গেল অ্যারেতে নিয়ে নেবো যার মধ্যে সমস্ত এলিমেন্ট চলে আসলো। এইবার এটা করার পরে নেক্সট আমি কি করব, নেক্সট আমি বললাম যে আমি সিম্পলি ম্যাপ করব। তাহলে আমি ম্যাপ করবো কি করে, আমার কাছে ফ্ল্যাট রিভিউ ডেটা আমার কাছে আছে। এই ফ্ল্যাট রিভিউ ডেটার উপরে আমি শুরু করি ম্যাপ করা, ফ্ল্যাট রিভিউ ডেটা ডট ম্যাপ। এই ম্যাপ করার পরে আমি পেয়ে যাবো হচ্ছে প্রত্যেকটা মুভি, মানে প্রত্যেকটা এলিমেন্ট ওর মধ্যে হচ্ছে প্রত্যেকটা মুভি যেটা আমরা পেয়েছিলাম। এই প্রত্যেকটা মুভি পেয়ে এর মধ্যে আমাকে কাজ করতে হবে, যেটা আমি এখন আপনাকে জাস্ট বললাম। তো এখানে সিম্পলি যদি আমি কনসোল ডট লগ অফ মুভি করি, ওকে, সিম্পল একটা জিনিস করলাম। এখানে F12 করি, দেখুন প্রথম মুভি এসছে, দ্বিতীয় মুভি এসছে, তৃতীয় মুভি এসছে। সিম্পল না? তা যেহেতু আমার কাছে তিনখানা মুভি অলরেডি চলে এসছে, তার মানে আমি এই তিনটে মুভির ডিটেলস নিয়ে এখানে আমার ডম ম্যানিপুলেশন শুরু করতে পারি, যাতে সেই ডম ম্যানিপুলেশনের মাধ্যমে তিনটে মুভির ডিটেলস আমি যেভাবে চাই, এই যে ডান দিকে আমার কাছে যেভাবে আছে এভাবে আমি সেটাকে প্রিন্ট করে দিতে পারি ইজিলি। তাহলে প্রথমে আমাকে ধরতে হবে হচ্ছে আমাকে একটা এলআই আইটেম ক্রিয়েট করতে হবে। এলআই আইটেম ক্রিয়েট করে আমাকে কোথায় অ্যাড করতে হবে, এলআই আইটেম ক্রিয়েট করে এইচটিএমএল এর মধ্যে এই ইউএলএসে আমাকে অ্যাড করতে হবে। এবং এলআই আইটেম আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করে তার মধ্যে তিনটে পি আইটেমকে ক্রিয়েট করে আমি এলআই অ্যাড করব এবং তারপরে এলআইকে আমি এই যে ইউএল এ অ্যাড করব। তাহলে প্রথম যেটা আমাকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই পার্টিকুলার ইউএলকে। এই পার্টিকুলার ইউএলকে আমি কি করে নিয়ে আসবো, এই ইউএলএ কোনো আইডিয়া আমি রাখিনি, আমি ইচ্ছা করে রাখিনি, তার কারণ আমি আপনাদের কোয়ারি সিলেক্টর বোঝাতে চাই। এই ইউএল আছে হচ্ছে এই ডিভের মধ্যে, যার মধ্যে একটা আইডি আছে যার নাম হচ্ছে মুভি লিস্ট আইডি। তাহলে আমি মুভি লিস্ট আইডি দিয়ে এই ডিভকে পেতে পারি এবং সেখান থেকে আমি ইউএল এ রিচ করতে পারি। ওকে, সেটা আমি কি করে করব, ভেরি সিম্পল। ইন্ডেক্স ডট জেএস এ গিয়ে প্রথমে এখানে আপনি ক্রিয়েট করে নিন const movie list el equals to document dot query selector। এখানে আপনি নেবেন হচ্ছে এই পার্টিকুলার মুভি লিস্টের যে আইডি, নিলেন মুভি লিস্টের আইডি এবং তার নিচে আছে হচ্ছে ইউএল, এই জন্য স্পেস দিয়ে ইউএল। এইটা হচ্ছে সিএসএস কোয়ারি সিলেক্টর যেভাবে কাজ করে ঠিক সিএসএস কোয়ারি সিলেক্টরের মতো কাজ করলো, করে আপনাকে দিয়ে দেবে হচ্ছে ইউএলটা। আপনি যদি এটাকে দেখতে চান সিম্পলি এটাকে কনসোল ডট লগ করে একবার মুভি লিস্ট ইএল করে নিন এবং চলে আসুন F12 এ। দেখুন এখানে আপনি পুরো ইউএলটাকে পেয়ে গেছেন। আপনি যদি এক্সপ্যান্ড করেন আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে মিলিয়ে নিতে পারেন যে সেম ইউএলটা এখানে উঠে এসেছে। গ্রেট। আচ্ছা, যেহেতু আমি এটাকে পেয়ে গেছি তার মানে এই ইএল এর মধ্যে আমি এবার এক এক করে এলআই ক্রিয়েট করে করে অ্যাড করে দিতে পারি, সিম্পল ব্যাপার। তাহলে চলুন সেটাকে করা যাক। কনস্ট ক্রিয়েট করি একটা এলআই আইটেম, ওকে, সো এলআই ইলেম ইকুয়ালস টু ডকুমেন্ট ডট ক্রিয়েট আইটেম এলআই। এবার এই এলআই এর মধ্যে আমার কাছে এই ক্লাস আছে কার্ড my2p2, তাহলে আমাকে এই ক্লাসগুলো অ্যাড করতে হবে। আমরা জানি কিভাবে ক্লাসকে অ্যাড করতে হয়, এলিমেন্টের নাম ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। তাহলে এলআই ইলেম ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। যেহেতু এখানে মাল্টিপল ক্লাসেস আছে, এখানে এলআই এর তিনটে ক্লাস আছে কার্ড my2p2, সেই কারণে আপনাকে মাল্টিপল ক্লাস অ্যাড করতে হবে। এর আগে স্প্যানের টাইমে আমরা একটা ক্লাসকে অ্যাড করেছিলাম। যদি মাল্টিপল ক্লাস আপনাকে অ্যাড করতে হয় তাহলে আপনাকে কমা সেপারেটেড ভ্যালু দিয়ে মাল্টিপল ক্লাসকে অ্যাড করতে হবে এইভাবে। তাহলে এখানে তিনটে ক্লাসই ওখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমার কাছে এবার এলআই আইটেম চলে এসছে। এলআই আইটেম চলে আসার পরে আমি নেক্সট যে জিনিসটা করব সেটা হলো এই পিগুলোকে অ্যাড করব। প্রথমে টাইটেল, তারপরে আসবে হচ্ছে তার অ্যাকচুয়ালি রিভিউ কন্টেন্ট, তারপরে কে কখন অ্যাড করেছে এই পার্টিকুলার ডিটেলসটা। তাহলে প্রত্যেকটা একটা করে পি ট্যাগ, তো সেই কারণে আমি একটা করে পি ট্যাগ ক্রিয়েট করিনি প্রথমে টাইটেলের জন্য। টাইটেল এলিমেন্ট ইকুয়ালস টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট পি ট্যাগ। পি ট্যাগে যদি আপনারা দেখেন এখানে আছে হচ্ছে টেক্সট এক্সেল আর MB2, তার মানে আমি ক্লাস লিস্ট ডট অ্যাড করে আবার করতে পারি টেক্সট এক্সেল ডট MB2, দুখানা ক্লাস অ্যাড হয়ে গেল। এইবারে এর মধ্যে আমি অ্যাড করতে পারি ইনার টেক্সট এবং ভ্যালু কি অ্যাড করব, ভ্যালু অ্যাড করব মুভির যে টাইটেল, মুভি ডট টাইটেল, এর উপরে হাইফেন দিয়ে আমি দিতে পারি মুভির যে রেটিং, কারণ আমি এইভাবে কিন্তু এখানে এটাকে সাজিয়েছি, এটাকে হাইফেন করি, হাইফেন মুভির ডট রেটিং হলো। তাহলে আমার কাছে ইনার টেক্সট হয়ে গেল। এবার আমি এই যে টাইটেল এলিমেন্ট এটাকে আমি এলআই অ্যাড করে দিতে পারি। কি করে অ্যাড করব, এলআই এলএম ডট অ্যাড করার জন্য অ্যাপেন্ড চাইল্ড, তারপরে আমি অ্যাড করব টাইটেল এলিমেন্ট। এইবারে এই যে এলআই যার মধ্যে এখন শুধুমাত্র টাইটেল আছে একটা এলআই, সেটাকে আমি কিন্তু
অ্যাড করে দিতে পারি আমার যে মুভির লিস্টে যে ইউএল আছে তার মধ্যে, ঠিক আছে? তাহলে মানে এখানে জাস্ট এটাকে টেস্ট করার জন্য যে প্রথমটা ঠিকঠাক কাজ করছে, টাইটেলটা ঠিকঠাক কাজ করছে সবার জন্য, অ্যাড করার জন্য আবার কি করব, অ্যাপেন্ড চাইল্ড, এবারে অ্যাড করে দেবো LILM, চলে আসলো দেখুন। দ্য অ্যাভেঞ্জার্স প্রথম, তার 4 রেটিং, তারপরের অ্যাভেঞ্জার্স 5 রেটিং, তারপরে ইন্টারস্টেলার 5 রেটিং। এই যে প্রথম দুটো আসছে, এই দুটো এখনো পর্যন্ত এই হাট করে ডেটা থেকে আসছে, কারণ এই এলআইগুলো আমি এখনো হাঁটাইনি। কিন্তু আমি এবার হাঁটিয়ে দিতে পারি, শুধুমাত্র এই নিচের পিটাকে ফিক্স করার পরেই আমি হাঁটিয়ে দেবো। আচ্ছা, প্রথম পি হয়ে গেল টাইটেল এলিমেন্ট। ঠিক এইটাকে আমি কপি করি, এবার এক্স্যাক্ট কপি করি, করে এখানে পেস্ট করি, আরেকবার কপি করে এখানে পেস্ট করি। ঠিক আছে, ঘাবড়াবেন না, যেহেতু সেম কনস্টকে আমি 3 বার লিখেছি, ঠিক এই জন্য এখানে একটা এরর দিচ্ছে বলে সমস্ত জিনিসগুলো এরকম হয়ে গেছে, কিন্তু আমরা ফিক্স করার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের রিভিউ এলিমেন্ট। তো সেই জন্য টাইটেল এলিমেন্টের জায়গায় আমি করবো রিভিউ এলিমেন্ট, পি নিলাম, সমস্ত টাইটেল এলিমেন্টগুলোকে আমি করে দেবো হচ্ছে রিভিউ এলিমেন্ট, এখানে অ্যাড করে দেবো রিভিউ এলিমেন্ট। ওকে, রিভিউ জায়গায় আসবে হচ্ছে মুভির যে রিভিউ, শুধুমাত্র সেই ভ্যালুটা এখানে। তাহলে আমি এখানে দেব হচ্ছে মুভি ডট রিভিউ। এই পার্টিকুলার মুভির মধ্যে কি রিভিউ আছে ডেটার মধ্যে, না অন্য কিছু আছে দেখিনি? আছে কন্টেন্ট, রিভিউ বলে কিছু নেই, শুধু আছে কন্টেন্ট। তার মানে আমি এখানে এসে এসে আমি এখানে দেবো কন্টেন্ট। আর মুভির যে রিভিউ যেটা ছিল সেটার ক্লাস ছিল MB2 MX2। তাহলে এটাকে আমি কপি করেছি, এখানে MB2 অলরেডি আছে, তার মানে এখানে শুধুমাত্র MX2 আমাকে লাগিয়ে দিতে হবে। গ্রেট, এটা হয়ে গেল। এবার লাস্ট যেটা থাকলো সেটা হচ্ছে কে আমাকে দিয়েছে, তাহলে সেই জন্য মানে রিভিউটা কে দিয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বাই এলিমেন্ট। আমি বলবো বাই এলিমেন্ট, আর একটা পি আমি ক্রিয়েট করলাম, দেওয়ার সাথে সাথে এটা ফিক্স হওয়া শুরু হয়েছে অলরেডি। এখানে আসবে বাই এলিমেন্ট, এখানে আসবে বাই এলিমেন্ট, এলআই অ্যাড হবে বাই এলিমেন্ট। এখানে আমি নাম দেবো হচ্ছে কে এই পার্টিকুলার রিভিউটা দিয়েছে, তাহলে আমি এখানে লিখবো বাই মুভি ডট বাই, কারণ ডেটাতে যদি যাই বাই আছে, কে দিয়েছে। তাহলে মুভি ডট বাই কটার সময় দিয়েছে এটাকে বাদ দিয়ে দিই, অন মুভি ডট অন। ওকে, এই আছে ব্যাপার। এবার এইখানে আমার একটা ডলার মিস হয়ে গিয়েছে, আমি যদি ডলার দিই আমি দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার্স 4, এবং সে পরিষ্কারভাবে বলতে পারছে যে বাই পিটার প্যান বাট এই টাইমে। আচ্ছা, এটা স্টাইলটা একটু ফিক্স করি, অনেক বড় লাগছে, এটাকেও একটা MX2, এই জায়গাতে MX2 দিয়ে দিই, স্টাইলটা ঠিক লাগবে। এবার স্টাইলগুলো ঠিক আছে। এই যে উপরে যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে আমি এখন নির্দ্বিধায় ডিলিট করে দিতে পারি, শুধুমাত্র ইউএল থাকলেই হলো। ওকে, এবার আমার 3টে জিনিস ঠিক দেখাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এখানে এরকম একটা লং ভ্যালু দেখাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ডেট দেখানোর কথা যে কটার সময় বা কোন দিন দিয়েছে, কিন্তু আমার ডেটাতে আছে এরকম লং ভ্যালু, তার মানে আমাকে এটাকে ফরম্যাট করতে হবে। এটাকে ফরম্যাট করার জন্য আমি আইএনটিএল এর জাভাস্ক্রিপ্টের আইএনটিএল এর এপিআই ইউজ করতে পারি। জাভাস্ক্রিপ্টের আইএনটিএল এপিআই ইউজ করার জন্য আপনারা করবেন নিউ, এটা জাভাস্ক্রিপ্টের এপিআই, বাইরের কোনো লাইব্রেরি না, আইএনটিএল ডট, জাস্ট ডেট টাইমকে ফরম্যাট করার জন্য ডেট টাইম ফরম্যাট। এবার তার মধ্যে আপনি কিভাবে ফরম্যাট করতে চান সেটা দেবেন, যে কোন লোকেল অনুযায়ী ফরম্যাট করতে চান। আমি যেহেতু এখন ইন্ডিয়া থেকে, তো সেই কারণে আমি এখানে ইন্ডিয়ার লোকেলটা দিচ্ছি, এবং তারপরে আপনি কল করবেন মেথড যার নাম হচ্ছে ফরম্যাট, এবং তার মধ্যে আপনি পাস করে দেবেন আপনার ওই সেই ডেটার ভ্যালুটা যেটাকে আপনি ফরম্যাট করতে চান। দেখুন এখানে এবার প্রপারলি ফরম্যাট হয়ে এসছে, এটা অ্যাড হয়েছে 16:6-এ, এটা অ্যাড হয়েছে 11:6-এ, এটা অ্যাড হয়েছে 16:6-এ। তার মানে আমার যে টোটাল ডেটা আমি এখানে দেখতে পাচ্ছি, একটু ছোট করে দিই, সেখানে হচ্ছে আমার ড্যাশবোর্ডটা এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি ড্যাশবোর্ডে এখন পরিষ্কারভাবে কতগুলো মুভি, তার অ্যাভারেজ রেটিং, কতগুলো রিভিউ বা রেটিং পেয়েছে, এবং প্রত্যেকটা মুভি যে রিভিউ অ্যাভারেজ, এই যে অ্যাভেঞ্জার মুভিকে 4 রেটিং দিয়েছে পিটার ডি এই দিনে, এবং এরকম একটা রিভিউ লিখেছে। অ্যাভেঞ্জার্সকে 5 রেটিং দিয়েছে কিরণকে, এরকম একটা রিভিউ লিখেছে। ইন্টারস্টেলারকে 5 রেটিং দিয়েছে, এরকম একটা রিভিউ লিখেছে আকরাম কে এই পার্টিকুলার ডেটে। অসম না? তার মানে আমার কিন্তু প্রজেক্ট যেরকমভাবে আমার ইন্টারভিউয়ার চেয়েছিল আমি সেইভাবে করে দিয়েছি, আমি লজিকও সেভাবে লিখেছি। এইবারে আপনার একটা টাস্ক, খুব সিম্পল একটা টাস্ক দিই আপনাকে। অ্যারের আরেকটা মেথড যেটার নাম হচ্ছে সর্ট, আপনাকে এই পার্টিকুলার রিভিউসকে সর্ট করতে হবে ডেট অনুযায়ী। ওকে, যেই পার্টিকুলার রিভিউটা সবার শেষে এসেছে, লেটেস্ট, সেটা সবার উপরে থাকবে, এবং যে রিভিউটা সবার আগে এসেছে সেটা সবার নিচে থাকবে। এখানে একটা সর্টিং থাকবে, ঠিক আছে? এই সর্টটা আপনাকে করতে হবে, এটা আপনার টাস্ক। তাহলে এই প্রজেক্টটা আমরা করলাম, এই প্রজেক্টটা একটা রিক্যাপ হয়ে যাক। রিক্যাপটা এইরকম যে আমরা এই প্রজেক্টের যে সমস্ত জিনিসগুলো তৈরি করার ছিল সেগুলোর জন্য প্রথমে একটা স্কেলেটন তৈরি করে নিয়েছিলাম। এখানে অনেক অনেক হার্ড করে ডিটেলস ছিল যেগুলোকে আমরা হাটিয়ে দিয়েছি, এবং হাটিয়ে দিয়ে আমরা এখন এই পার্টিকুলার এইচটিএমএলটাকে একদম একটা লিন এইচটিএমএল, মানে একটা
মানে সরাসরিভাবে একটা পরিষ্কার HTML সেইভাবে তৈরি করে নিয়েছি। এর মধ্যে আর কোনো হার্ড কোডের ডেটা নেই। সেই সমস্ত হার্ড কোডের ডেটাকে হাঁটানোর জন্য আমরা DOM ম্যানিপুলেশন ইউজ করেছি এবং DOM ম্যানিপুলেশন ইউজ করে আমরা এই জিনিসগুলোকে index.js এর মধ্যে করেছি। এখানে আমাদের সমস্ত বিজনেস লজিক আছে। বিজনেস লজিক মানে কোথায় কি আমাদের প্রেজেন্টেশন লেয়ারে অ্যাড করতে হবে সেই সমস্ত কোড আমরা এখানে লিখেছি। কিন্তু আমরা ডেটা কখনোই এই পার্টিকুলার ফাইলে রাখিনি। আমরা ডেটাকে হ্যান্ডেল করেছি একটা সেপারেট ফাইল থেকে এবং সেই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট মডিউল ইউজ করেছি। ডেটা লেয়ার থেকে আমরা এক্সপোর্ট করেছি একটা মুভি রিভিউর ডেটা এবং সেটাকে আমরা ইম্পোর্ট করেছি index.js এর মধ্যে উপরে এবং সেটাকে ইউজ করেছি স্ট্যাটিস্টিক্সের যে লেয়ারটা এই উপরের লেয়ারটা এবং মুভি রিভিউসের যে লেয়ারটা নিচে সেটাকে প্রিন্ট করার জন্য তার ভ্যালুকে প্রিন্ট করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারের বেশ কিছু জিনিস যেমন একটা প্রপার্টি লেন্থ, একটা ফ্ল্যাট বলে একটা মেথড, রিডিউস বলে একটা মেথড, ম্যাপ বলে একটা মেথড আমরা ইউজ করেছি এবং তার পাশাপাশি আমরা শিখেছি টেলমিনকে জাভাস্ক্রিপ্টের সাথে HTML এর সাথে মানে কিভাবে কনফিগার করতে হয় সেই জিনিসটা, কিভাবে মাল্টিপল ক্লাস একসাথে অ্যাড করতে হয় সেই জিনিসটা আমরা শিখেছি এবং অনেক জায়গাতেই আমরা টেমপ্লেট লিটারালস ইউজ করেছি শুধুমাত্র ডাবল কোড দিয়ে স্ট্রিং দিয়ে প্লাস দিয়ে কনক্যাটিনেট যাতে আমাদের না করতে হয় সেজন্য টেমপ্লেট লিটারালসকে আমরা ইউজ করেছি। নর্মাল DOM ম্যানিপুলেশন যেখানে ইনার টেক্সট প্লাস অ্যাপেন্ড চাইল্ড প্যারেন্টের সাথে চাইল্ড এলিমেন্টকে অ্যাড করার জন্য সেই সমস্ত কাজগুলো তো আমরা করেছি। তো আশা করি এই যে একটা প্রজেক্ট খুব ছোট্ট খুব সাধারণভাবে প্রজেক্ট হলেও যদি ইন্টারভিউতে আপনাদের এই ধরনের প্রজেক্ট দেয় জাভাস্ক্রিপ্টের উপরে প্লেন জাভাস্ক্রিপ্টের উপরে কিভাবে আপনারা ভাববেন এই সমস্ত প্রজেক্ট নিয়ে সেটা আপনারা সঠিকভাবে ভাবতে পারলেন। আমি আশা করছি যে আজকের যে প্রজেক্টটা আমরা করলাম সেইটা আপনার খুব ভালো লেগেছে। শুধু প্রজেক্টটা না, প্রজেক্টে যে অ্যাপ্রোচটা আমরা নিয়েছি সেই অ্যাপ্রোচটা কিন্তু সমস্ত প্রজেক্ট, সমস্ত প্রবলেম সলভিং যেগুলো আমরা ভবিষ্যতে করব বা আমাকে ছাড়া আপনি কোনো রকম নির্ভরশীল না হয়ে একা, একা করবেন, তার অ্যাপ্রোচটা কিন্তু এক্স্যাক্টলি সেম রাখতে হবে। তো এই অ্যাপ্রোচ যদি আপনার ভালো লাগে, আমাকে জানাবেন। আর আমি জানলে ভীষণ খুশি হব যে আপনি নতুন কিছু আমার কাছ থেকে শিখছেন। আমার এত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আপনার সামনে আনতে পেরেছি এবং আপনার যে জার্নিটা, সেই জার্নিটাকে আমি শর্ট করার চেষ্টা করে দিচ্ছি। তো এইটা জানতে পারলে ভীষণ খুশি হব। তো সেই জন্য প্লিজ কমেন্ট করুন ভিডিওতে এবং ভিডিওটিকে লাইক করুন এবং সর্বশেষে একান্ত অনুরোধ যে সাবস্ক্রাইব করুন যাতে এই পার্টিকুলার চ্যানেলের পরিচিতিটা একটু বাড়ে এবং অন্যান্য অনেক ভাই বোন যারা আছেন তারা যেন এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারেন এবং এখান থেকে শিখতে পারেন। ব্যাস এইটুকুই অনুরোধ। ভালো থাকবেন, শিখতে থাকবেন, যে টাস্কটা দিয়েছি সেটা করতে থাকবেন। আর যে কথাটা বলেছিলাম মনে রাখবেন যে আমরা ডেভেলপাররা কিন্তু কোডের ডাক্তার।